ধরো তুমি ঘুম থেকে সকালে উঠলে এবং তোমার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা আসলো, কিন্তু তুমি কোনো চাকরি করো না, তোমার আলাদা কিছু নাই। তাহলে এই টাকা কিভাবে আসলো? এটি এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে আসতে পারে। তো আজকে আমরা এক মালিকানা ব্যবসায় নিয়ে কথা বলবো। আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের 3য় অধ্যায় এক মালিকানা ব্যবসায় নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো আসো জেনে নিই এক মালিকানা ব্যবসা কি। এক মালিকানা ব্যবসায় মূলত একক মালিকানায় গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা যদি সংজ্ঞায় যাই, এখানে লেখা আছে একক মালিকানায় গঠিত, পরিচালিত ব্যবসায়কে এক মালিকানায় ব্যবসায় বলে। এক মালিকানা ব্যবসায় গঠন ও পরিচালনা সকল ব্যবসায় থেকে সবচেয়ে সহজ এবং সাবলীল। তো আমরা এখানে কি দেখছি? এক মালিকানা ব্যবসা গঠিত ও পরিচালিত হয় একক মালিকানায়, অর্থাৎ এখানে আমরা যদি দেখি একক মালিকানায় এক মালিকানা ব্যবসা পরিচালিত হয়। তো আমরা এখানে একটি আইডেন্টিফাই করি যে একক মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। তো এরপরে আমরা আরো দেখি এক মালিকানা ব্যবসায় একজন মালিক থাকেন। মালিক কয়জন? একজন থাকেন। একজনের বেশি মালিক এক মালিকানা ব্যবসায় হতে পারে না এবং এর বৈশিষ্ট্য এটি নয়। তো এক মালিকানা ব্যবসার প্রধান বৈশিষ্ট্য কি? আমরা যদি এখানে লিখি একজন মালিক থাকেন, একজন মালিক। এই একজন মালিকে কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ, পরিচালনা, অর্থসংস্থান সবকিছুই কিন্তু তার আন্ডারে হয়ে থাকে। একজন মালিকের কিছু কর্মচারী থাকতে পারে, কিন্তু মালিকের অংশীদার কেউ থাকবে না। তারপর আমরা এখানে আমি যেটা বললাম যে এই একক যে মালিক আছেন তিনি সবকিছু পরিচালনা, নিয়ন্ত্রণ, ঝুঁকি গ্রহণ করে থাকেন এবং সবকিছু যেহেতু করেন, মুনাফা এবং ক্ষতি এটি কিন্তু এক মালিকানা ব্যবসায়ের যে একক মালিক আছেন তিনি বহন করেন। তো আমরা এখানে দেখছি যে একক যিনি মালিক আছেন তিনি কিন্তু এটি বহন করেন, মুনাফা এবং ক্ষতি। কে বহন করেন? এক মালিকানা ব্যবসায়ী যে মালিক তিনি বহন করেন। তো এখানে আমরা যদি উদাহরণ হিসাবে দিই, ফলের দোকান, চায়ের দোকান, পানের দোকান ইত্যাদি। তো এক মালিকানা ব্যবসায় তোমরা যখন পড়বে তখন একটি জিনিস খেয়াল রাখবে, এক মালিকানা ব্যবসায় কিন্তু গঠনের সহজ এবং এটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছোট পরিসরে হয়ে থাকে। তো এক মালিকানা ব্যবসায় কিন্তু অনেক পুরানো এবং আদি একটি ব্যবসা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় একজন মালিক তিনি ব্যবসা পরিচালনা করেন এবং একে ব্যবসায়ের যে সূচনা লগ্ন থেকে গণ্য করা হয়, যে ব্যবসায়ের সূচনা এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে হয়েছিল। তো আমরা জানলাম যে এক মালিকানা ব্যবসায় কি। এক মালিকানা ব্যবসায় কি এটি কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে তোমাদের যে এইচএসসি পরীক্ষা আছে বা অ্যাডমিশনে রিটেনে এটি কিন্তু আসতে পারে। এজন্য তোমরা এক মালিকানা ব্যবসায় কি এটি কিন্তু খুব ভালোভাবে আত্মস্থ করবে। এরপর আমরা যদি দেখি যে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য কি, তো এখানে বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু এক মালিকানা ব্যবসায়ের কোর বৈশিষ্ট্য, মানে প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম। তো সব কিছু বিবেচনা করলে শুরুতেই কিন্তু আমরা দেখতে পারি এক মালিকানা ব্যবসায় কিন্তু একজন মালিক থাকেন। তো এই যে এখানে কিন্তু বলা হয়েছে এক মালিকানা ব্যবসায় একজন মালিক তিনি কিন্তু গঠন এবং পরিচালনা করে থাকেন। তারপর এই একক মালিকানায় গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় এবং তিনি কিন্তু যে একক মালিক আছেন তিনি কিন্তু ক্ষতি এবং যে মুনাফা সেটি কিন্তু একাই ভোগ করেন। এজন্য বলা হয় ব্যবসায় এক মালিকানা ব্যবসায়ের যে দায় আছে, যে দায় বা লায়াবিলিটিস যেটা আছে সেটা কিন্তু অসীম, মানে সকল কিছুই কিন্তু মালিককে বহন করতে হয়। এখানে কিন্তু অন্য কেউ এই যে দায় আছে সেই দায়ের অংশীদার হয় না, যেহেতু এটি এক মালিকানা ব্যবসায়। তারপর এখানে বলা হয়েছে মালিক একাই এর মূলধন সরবরাহকারী, ঝুঁকি বহনকারী, মুনাফা ভোগকারী। অর্থাৎ তিনি কিন্তু একাই এর মূলধন সরবরাহ করবেন, সেটি অর্থ সংস্থান তিনি কিভাবে করবেন এটি তো এক মালিকানা ব্যবসায়ের মালিকের বিষয়। তারপরে তিনি সরবরাহ করেন মূলধন, তারপর ঝুঁকি বহন করেন, যে ব্যবসা করতে গেলে তো ঝুঁকি আসে, তো এই ঝুঁকিটা কিন্তু এক মালিকানা ব্যবসায়ের মালিকই বহন করেন। তারপরে তিনি কিন্তু মুনাফা ভোগকারী এবং এখানে ঝুঁকি বহন করেন, মুনাফা ভোগকারী এবং ক্ষতি যেটা হয় সেটাও কিন্তু তিনি বহন করেন, একক মালিক বহন করেন। আচ্ছা, তারপরে বৈশিষ্ট্য আমরা যদি দেখি, এরূপ ব্যবসায় মালিক সম্পূর্ণ স্বাধীন। মালিক কি কি পণ্য আনবেন, কি কি পণ্য বিক্রি করবেন, কি করবেন, তার ব্যবসায় কিভাবে পরিচালনা করবেন এটি কিন্তু মালিক একাই নির্ধারণ করে থাকেন। অর্থাৎ মালিক ব্যতীত এখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কেউ অংশগ্রহণ করেন না এবং একজন মালিকই এই সিদ্ধান্ত নিয়ে থাকেন। তার মানে এরূপ ব্যবসা মালিক সম্পূর্ণ স্বাধীন।
তো স্বাধীনভাবে তিনি তার কাজ করতে পারেন, তিনি ব্যয় সংকোচন করতে পারেন, আবার ক্ষেত্র বিশেষে ব্যয় বাড়াতেও পারেন যদি তিনি ব্যবসায় সম্প্রসারণ চান বা প্রয়োজন মনে করেন। তারপরে তিনি কিন্তু একাই মূলধন সংগ্রহ ও ব্যবস্থাপনা করেন। তো এখানে আমরা শুরুতে দেখেছি যে মূলধন সরবরাহকারী যেভাবে মালিক, তিনি ঠিক সেভাবেই মালিক, এই একক মালিকে মূলধন সংগ্রহ এবং সেটি ব্যবস্থাপনা করেন। তারপর এক মালিকানা ব্যবসায়ের যে মূলধনের যে বিষয়টা, এটা নিয়ে আমরা আসি। এক মালিকানা ব্যবসায় মূলধন কিন্তু সীমিত হয়, মানে যেহেতু এটি ব্যবসার পরিসর অত্যন্ত ছোট, তো এই জায়গাগুলোতে মূলধনও কিন্তু সীমিত হয়, কারণ যেহেতু পরিসর ছোট সেহেতু এখানে অর্থ সংস্থান কম করতে হবে, সেজন্য কিন্তু এখানে মূলধন সীমিত হয়, মূলধন এখানে সীমিত হয়। আচ্ছা, এই যে আমি যেমন শুরুতে এই স্লাইডের শুরুতে কিন্তু আমরা বলেছি যে এক মালিকানা ব্যবসায় মালিকের যে দায় আছে, একক মালিকের যে দায় আছে, এটি কিন্তু অসীম হয়, মানে সকল কিছুই কিন্তু তিনি বহন করেন, অর্থাৎ একক যে মালিক আছেন তিনি বহন করেন, সকল দায়ও তিনি বহন করেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগ। প্রত্যক্ষ যোগাযোগ কি? এক মালিকানা ব্যবসায় কিন্তু সকল কিছু তিনি যেহেতু পরিচালনা করেন এবং ব্যবসার সাথে সরাসরি তিনি কিন্তু অংশগ্রহণ করেন, এই জন্য ব্যবসায়ীর যে অংশীজন যারা আছে, যেমন সরবরাহকারী, ডিলার, তারপরে গ্রাহক, সকলের সাথে কিন্তু মালিকের সম্পর্ক প্রত্যক্ষ হয়। কিন্তু অন্যান্য সংগঠনগুলোতে আমরা যদি দেখি, অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান, কোম্পানি সংগঠনগুলোতে মালিক কিন্তু সরাসরি এইসব ক্ষেত্রে অংশগ্রহণ কম করেন বা করেনই না, কারণ এখানে তাদের যে কর্মচারীরা আছে বা যে ম্যানেজাররা আছে, ব্যবস্থাপকরা আছে, সবকিছু কিন্তু তারাই ডিল করেন। কিন্তু এক মালিকানা ব্যবসায়ের পরিসর ছোট হওয়ার কারণে তারা কিন্তু এই সব কিছু ডিল করেন এবং প্রত্যক্ষভাবে সকলের সাথে যোগাযোগ করা হয়। তো আমরা এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য সম্পর্কে এখন আলোচনা করলাম। তো যে বৈশিষ্ট্যগুলো আছে ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনা বইয়ের সকল কিছুর কিন্তু যে বিষয়গুলোতে আলোচনা করা হয়েছে সেগুলো কিন্তু বৈশিষ্ট্য সবগুলোরই কিন্তু দেওয়া আছে। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে যে বৈশিষ্ট্য সবগুলো যেহেতু দেওয়া আছে, কোনগুলো বৈশিষ্ট্য নয় সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং কোনটি বৈশিষ্ট্য নয় এগুলো কিন্তু আসতে পারে। এজন্য তোমরা যদি বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে আত্মস্থ করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু কোনগুলো বৈশিষ্ট্য নয় এগুলো কিন্তু সহজেই বুঝতে পারবে। তো আমরা এখন যেহেতু বৈশিষ্ট্য আলোচনা করলাম, এরপর আমরা আলোচনা করি ব্যবসা প্রতিষ্ঠানে বা ব্যবসায়ে অর্থনৈতিক সামাজিক পরিসরের সমাজের এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব কি। তো আমরা এখন গুরুত্ব নিয়ে কথা বলি। গুরুত্ব নিয়ে পয়েন্টগুলোতে যাওয়ার আগে প্রথমেই বলতে হয়, এক মালিকানা ব্যবসা কিন্তু যেহেতু ছোট পরিসরের ব্যবসা, একক মালিক পরিচালনা করেন, এজন্য এগুলো কিন্তু মানে অনেক গড়ে ওঠে। একটা সমাজে অনেক এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান আমরা লক্ষ্য করি। ফলের দোকান আছে, জুসের দোকান আছে, অনেক ক্ষেত্রে ফার্মেসি আছে, কিছু কিছু ক্ষেত্রে রেস্টুরেন্টও এক মালিকানা ব্যবসার অন্তর্ভুক্ত হয়ে থাকে। তারপরে আরও যে সামগ্রীগুলো আছে এগুলো কিন্তু একক মালিকানায় প্রতিষ্ঠিত হয়ে থাকে। আমরা যেসব এলাকায় বসবাস করি সেগুলোর বাজারগুলোতে যদি আমরা যাই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো এগুলো কিন্তু এক মালিকানা প্রতিষ্ঠান। আমরা যে আমাদের মৌলিক যে খাদ্য সামগ্রী, তরি তরকারি, সবজি, শাকসবজি, ফলমূল, চাল, ডাল, এগুলো যারা ব্যবসা করেন তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এক মালিকানা ব্যবসায়ী হয়ে থাকেন, তার মানে একক মালিক সেগুলা পরিচালনা করে থাকেন। এজন্য সমাজে এক মালিকানা ব্যবসায়ের অর্থনৈতিক সামাজিক গুরুত্ব কিন্তু অত্যাধিক, কারণ আমরাও ভোক্তারা যারা আছি আমরা কিন্তু প্রত্যক্ষভাবে এগুলার সাথে জড়িত। আমরা এই এক মালিকানা ব্যবসা না থাকলে আসলে ব্যবসায়ী গড়ে উঠতো না, এবং আমাদের যারা ভোক্তা আমরা আছি, গ্রাহক যারা আছি, তাদের কিন্তু সামাজিকভাবে বা জীবন ধারণে কিন্তু অনেক ধরনের অসুবিধা হতো। তো এখন আমরা যদি এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব সম্পর্কে এখানে আলোচনা করি, তাহলে আমরা দেখব এখানে বলা হয়েছে যে বৃহদায়তন উৎপাদনের সহায়তা। মানে আমরা যেহেতু গ্রাহকরা অনেক কিছু ভোগ করি, আমাদের অনেক কিছু প্রয়োজন, চাহিদা আছে, ডিমান্ড আছে, এজন্য বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা বৃহৎ আকারে এই এক মালিকানা ব্যবসায় কিন্তু সেখানে সরবরাহ করেন, কারণ আমাদের চাহিদা এবং ডিমান্ড কিন্তু অত্যাধিক বেশি, এই চাহিদা পূরণের স্বার্থে এবং তার ব্যবসা সম্প্রসারণেরও স্বার্থে। এরপর আত্মকর্মসংস্থানের সুযোগ। যেই বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা অনেক, যুব সমাজের মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক, এই ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মডেলটা। এই ক্ষেত্রে এই কারণে যে একজন কিন্তু সীমিত মূলধন দিয়ে এক মালিকানা ব্যবসায় নামতে পারেন, সেক্ষেত্রে মুনাফা অর্জন করতে করতে ওই বৃহদায়তন উৎপাদন পর্যন্ত তারা কিন্তু যেতে পারেন। অর্থাৎ এইভাবেই কিন্তু আত্মকর্মসংস্থান গড়ে ওঠে। তারপরে এক মালিকানা আস্তে আস্তে যৌথ মূলধনে বা বড় সংগঠনে উদ্যোক্তারা চলে যায়, এক্ষেত্রে কিন্তু আত্মকর্মসংস্থান গড়ে ওঠে এবং আত্মকর্মসংস্থানের সাথে সাথে কিন্তু কর্মসংস্থান, অন্যদের কর্মসংস্থানেরও সুযোগ এক মালিকানা ব্যবসায়
তৈরি করে দেয় এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে এখানে তৈরি করে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি সম্পদের সর্বোচ্চ ব্যবহার সম্পর্কে এখানে কথা বলা হয়েছে, অর্থাৎ যে সম্পদগুলো আমাদের পরিলক্ষিত হয় প্রাকৃতিক আমাদের সমাজে যেসব সম্পদগুলো আছে, এই সম্পদগুলো কিন্তু এক মালিকানা ব্যবসায় ইউটিলাইজ হয়। এক মালিকানা ব্যবসায় পরিচালনা করতে গেলে যে পণ্য সামগ্রী দরকার হয় এগুলো তো মানুষের কাছে পৌঁছে যায়। অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের মালিকের যেমন প্রত্যক্ষ যোগাযোগ আছে এবং গ্রাহকদের সাথেও তো প্রত্যক্ষ যোগাযোগ আছে। এই জন্য সম্পদের সর্বোচ্চ ব্যবহার এখানে নিশ্চিত হয় বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন বা এক মালিকানা ব্যবসায় গঠনের পর বা সেই সময়ে। আচ্ছা, জীবনযাত্রার মান উন্নয়ন। ধরো আমরা যে এলাকায় বসবাস করি ঢাকা শহরে, বা ধরো রংপুর জেলায় একজন বসবাস করো, সেই এলাকায় একটি বাজার আছে। এই বাজারে তুমি বাজারের পাশে তোমাদের বাড়ি এবং তোমার তো বিভিন্ন ধরনের জিনিস প্রয়োজন হয়। এখন ওই স্থানীয় বাজারেতে এক মালিকানা ব্যবসায়ী গড়ে ওঠে। তো এক মালিকানা ব্যবসায় যদি না থাকতো সেক্ষেত্রে কিন্তু জীবনযাত্রার জন্য আমাদের যে জিনিসপত্রগুলো প্রয়োজন, ইউটিলিটিস যেগুলো প্রয়োজন, এগুলো কিন্তু আমরা পেতাম না, আমরা সহজে পেতাম না। এক্ষেত্রে অনেক কিছুর উপর নির্ভর করতে হতো, আমাদের জীবনযাত্রা কিন্তু কঠিন হয়ে যেত। যেহেতু এক মালিকানা ব্যবসায় আছে এজন্য আমরা কিন্তু সকল কিছু আমাদের হাতের নাগালে পাচ্ছি। তাই জীবনযাত্রা মান উন্নয়নে কিন্তু এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব অত্যাধিক। তারপর আমরা যদি দেখি উদ্যোক্তা সৃষ্টি, যেটা বললাম যে আত্মকর্মসংস্থানের সাথে কিন্তু উদ্যোক্তা সৃষ্টি অবশ্যই জড়িত। উদ্যোক্তাই তো আত্মকর্মসংস্থানের সাথে জড়িত থাকে, সেজন্য উদ্যোক্তা সৃষ্টি এর সাথে জড়িত। এবং বাজার সৃষ্টি, একটি সমাজ যখন গড়ে ওঠে, একটি সমাজ যদি আমরা ধরি যে রোহিঙ্গা ক্যাম্পের কথা, তো এখানে কিন্তু রোহিঙ্গারা আছে, তো ওইখানে কিন্তু একটা সমাজ, একটা সোসাইটি গড়ে উঠছে। তো এখানে কিন্তু দোকানপাটও তাদের যে জীবন সামগ্রী প্রদানের জন্য সেগুলো কিন্তু সেখানে আছে। এই কারণে এই বাজার কিন্তু সেখানে সৃষ্টি হচ্ছে। বা যে কোনো একটা সমাজ, যদি রোহিঙ্গা ক্যাম্প বাদ দিয়ে আমরা যদি যে কোনো সমাজের কথা চিন্তা করি, একটি নতুন সমাজ যদি নতুন সোসাইটি যেখানে গড়ে ওঠে, সেখানে কিন্তু এক মালিকানা ব্যবসায় অবশ্যইভাবে গড়ে উঠবে। কারণ এটি না হলে বাজার সৃষ্টি হবে না। এবং জীবনযাত্রা মান উন্নয়নের সাথে কিন্তু বাজার সৃষ্টি জড়িত, কারণ বাজার সৃষ্টি হলেই তো ওখান থেকে পণ্য সামগ্রী জীবনযাত্রার মানকে সহজ করবে, মান উন্নয়ন করবে। আচ্ছা, তার মানে আমরা দেখছি যে এখানে কিন্তু সবকিছু একটার সাথে একটা জড়িত। আমরা যদি মাঝখানে একটা জায়গা আমাদের বাদ গিয়েছে, এটা হচ্ছে যে উৎপাদন ও বন্টন ব্যবস্থার উৎপাদন। ওই যে কারণ ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য তো উৎপাদন এবং বন্টন ব্যবস্থা, আধুনিকায়ন সহ বিভিন্ন কিছু যুগের সাথে তাল মিলিয়ে এগুলোর কিন্তু উন্নয়ন করতে হবে। তো এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের। তো এরপর আমরা যদি যাই যে এক মালিকানা ব্যবসায় আসলে আমরা তো দেখলাম বৈশিষ্ট্য, দেখলাম গুরুত্ব, দেখলাম। এখন তো দেখবো যে আমরা এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রগুলা কি কি। তো উপযুক্ত ক্ষেত্র কি কি এখানে আছে, আমরা যদি প্রথমে একবার সরাসরি আলোচনা করে যাই, ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান, স্বল্প পুঁজির ব্যবসায়, তারপর হচ্ছে সীমিত চাহিদার পণ্য, পচনশীল পণ্য এবং সীমিত চাহিদার পণ্য এবং পচনশীল যে পণ্যগুলো আছে, শৈল্পিক কর্মের ব্যবসায়, ভ্রাম্যমাণ ব্যবসায়, প্রত্যক্ষ সেবার ব্যবসায়, সবগুলা ডিটেইলে আমি এখন আলোচনা করছি তোমাদের সাথে। যদি ক্ষুদ্রায়তন ব্যবসা প্রতিষ্ঠান বলি, ওই যে আমি তো বলেছি যে সীমিত পরিসরে কিন্তু এক মালিকানা ব্যবসায় গঠিত হয়, সেক্ষেত্রে এখানে কিন্তু ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠানই, কারণ যেহেতু পরিসর সীমিত, অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানটি ক্ষুদ্রায়তন হবে। তারপরে যদি আমরা দেখি স্বল্প পুঁজির ব্যবসায়, ওই যে উদ্যোক্তা সৃষ্টি বা কর্মসংস্থান সৃষ্টির সময় আমি বলেছি যে পুঁজি কিন্তু অল্প পুঁজি নিয়ে একজন কিন্তু উদ্যোক্তা ব্যবসায় নামতে পারেন। এক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে স্বল্প পুঁজির যে ব্যবসাগুলো আছে। তো আমরা শুরুতে কিন্তু এখানে বলেছি যে এটা হচ্ছে আমরা উপযুক্ত ক্ষেত্র নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো উপযুক্ত ক্ষেত্রগুলা নিয়ে আলোচনা করব আমি, এইগুলা কিন্তু এক একটা কিন্তু বৈশিষ্ট্য আর কি। তো বৈশিষ্ট্যের সাথে সাথে এখন আমরা ক্ষেত্রগুলো নিয়ে কথা বলছি, যে ক্ষুদ্রায়তন যে প্রতিষ্ঠানগুলো আছে, ফলমূলের দোকান, তরি তরকারির দোকান, এগুলা কিন্তু এই ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। স্বল্প পুঁজি, এগুলো কিন্তু স্বল্প পুঁজির ব্যবসায়ও কিন্তু ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠানের সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপরে যদি দেখি যে সীমিত চাহিদার পণ্য, যে পণ্যগুলোর আসলে বেশি চাহিদা নাই। এক প্রকারের পণ্য আছে যেগুলো চাহিদাও বেশি, দামও বেশি, আবার কিছু কিছু পণ্য আছে যেগুলোর কিন্তু কোনো চাহিদা নাই। এই পণ্যগুলো কিন্তু এক মালিকানা ব্যবসায় থাকে। শুধু যে সীমিত চাহিদার পণ্য নিয়ে এক মালিকানা ব্যবসায় গড়ে ওঠে এরকম না, এক মালিকানা ব্যবসায় ক্ষুদ্রায়তন স্বল্প পুঁজির ব্যবসার সাথে সাথে ওই জিনিসগুলোও কিন্তু সেখানে থাকে। যেমন আমরা যদি উদাহরণ হিসাবে বলি যে গ্রাম বাংলায় কিন্তু ছোট ছোট আচারের প্যাকেট পাওয়া যায়। এই আচারের প্যাকেটগুলো কিন্তু আসলে বেশি একটা মানে চাহিদা সকলে নেই, ছোট ছোট বাচ্চারা বা তাদের জন্য এগুলো চাহিদা কিন্তু সীমিত। চকলেট, ছোট ছোট চকলেট, এই চকলেটগুলোর চাহিদা কিন্তু সীমিত। তো এইগুলো কিন্তু এক মালিকানা ব্যবসায়ী পাওয়া যায়। তারপরে আমরা যদি দেখি যে পচনশীল যে পণ্য, এখন বর্তমানে গ্রীষ্মকাল, হ্যাঁ, তো আমের সিজন, চারপাশে আম, ভ্যানে আম নিয়ে যাচ্ছে, বা
অনলাইনে বিক্রি হচ্ছে, তো এইগুলো আসলে কিন্তু এক মালিকানা ব্যবসা অন্তর্ভুক্ত। এগুলো আসলে পচনশীল পণ্য, এগুলো কিন্তু একজন মালিক এগুলো নিয়ন্ত্রণ করে। আমরা বাইরে গেলে দেখবো যে ভ্যানে করে লটে লটে বিভিন্ন ধরনের এই আম বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে, বা লটে না হলেও ভ্যানে করে যে আমগুলো বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু এক মালিকানা ব্যবসায়ের অন্তর্ভুক্ত। এরপরে আমরা যদি দেখি যে শৈল্পিক কর্মের ব্যবসায়, শৈল্পিক কর্মের ব্যবসায় বলতে আসলে কি বোঝায়? হাত পাখা, তারপরে বিভিন্ন ধরনের টুপি। আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে আলোচনা একটা সৃজনশীল করতে যেয়ে কিন্তু আমরা বলেছিলাম যে একটা উদ্দীপকে আমরা ছিল যে একজন ব্যবসায়ী তিনি হাত পাখা টুপি এগুলা তিনি উৎপাদন করেন এবং বিক্রি করেন। তো এই যে হাত পাখা টুপি, বাঁশের তৈরি বিভিন্ন ঝুড়ি, এগুলো কিন্তু শৈল্পিক পণ্য, মানে শৈল্পিক পণ্য। তো এইগুলা কিন্তু একক মালিকই এগুলা তৈরি করেন, একক মালিকই শৈল্পিক কর্মের ব্যবসায় পরিচালনা করেন। তো এর মধ্যে আমরা আসতে পারে যে শৈল্পিক কর্মের মধ্যে হচ্ছে ঝুড়ি, টুপি, তারপর বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে আছে। তো সেক্ষেত্রে কিন্তু এটি খুবই আকর্ষণীয় যে ব্যবসায়গুলো আছে শৈল্পিক, এগুলো কিন্তু এর ভিতর অন্তর্ভুক্ত থাকবে উপযুক্ত ক্ষেত্রের ভিতর। এরপরে যে ভ্রাম্যমাণ ব্যবসায়গুলো আছে, গ্রাম বাংলায় সাইকেলে করে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ছোটদের খেলনা বা এগুলো নিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ফেরি করে বেড়ায়, হকারি করে যেটাকে বলে। তো এইগুলা কিন্তু ভ্রাম্যমাণ ব্যবসা, এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুতই পরিচালিত হয় এবং এইগুলা কিন্তু এর অন্তর্ভুক্ত, অর্থাৎ ক্ষুদ্র এক মালিকানা ব্যবসার অন্তর্ভুক্ত। এরপরে আমরা যদি প্রত্যক্ষ সেবার কথা বলি, আমরা আমাদের প্রথম ক্লাসে কিন্তু আমরা প্রত্যক্ষ সেবার ব্যাপারে কথা বলেছি। প্রত্যক্ষ সেবা কি? যে সেবাগুলো একজন অভিজ্ঞ ব্যক্তি এবং তিনি তার গ্রাহকদের দিয়ে থাকেন, এর বিনিময়ে তারা কিন্তু অর্থ উপার্জন করেন এবং গ্রাহকরা সন্তুষ্টি অর্জন করেন। তো এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ সেবার যে ব্যবসায় একজন ডাক্তার, তার চেম্বার আছে, একজন নার্স যে সেবাগুলো দিচ্ছেন, এগুলো নার্স সরকারি চাকরি ব্যতীত যিনি ব্যবসায়ী আকারে যে সেবাগুলো দিচ্ছেন, এই চেম্বার বা বিভিন্ন ধরনের আউটলেট যেগুলো আছে বিভিন্ন জায়গা থেকে সেবা দেওয়া, এগুলো কিন্তু প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত হতে পারে। এবং এটি কিন্তু সকল কিছুই কিন্তু এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র। আমরা এখানে আলাদা আলাদা করে কিছু পয়েন্ট এখানে উল্লেখ করেছি। এর বাইরেও এগুলো কিন্তু এরকম হতে পারে যে দুইটা একসাথে মিলে একটা কাজ হচ্ছে, ঠিক আছে? দুইটা একসাথে মিলে কিন্তু এখানে একটা কাজ হচ্ছে। তারপর সীমিত চাহিদার পণ্য, পচনশীল সীমিত চাহিদার পণ্য, যে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ক্ষুদ্র ব্যবসায় বৈশিষ্ট্য, স্বল্প পুঁজির ব্যবসায় সবগুলো কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। তারপর আমরা তাহলে এখন এক মালিকানা ব্যবসা উপযুক্ত কিছু ক্ষেত্র নিয়ে কথা বললাম। এখন আমরা যদি কিছু উদাহরণ দিই, আমরা তো কথা বললাম এখানে, তো আমরা আসলে এগুলোর উদাহরণ দিই। তাহলে আমরা প্রিভিয়াস যে স্লাইডে আমরা কথা বলেছি এবং এখন যেটা আছে কিছু উদাহরণ, আমরা কিন্তু এটা এখন কানেক্ট করব। কি কি কানেক্ট করা যায়? চা পানের দোকান, এখানে আমরা কি দেখছি? চা পানের দোকান। চা পানের দোকান যদি আমরা পিছনের স্লাইডে কথা বলি যে এক মালিকানা ব্যবসায় যে উপযুক্ত ক্ষেত্রগুলো আছে, এটা কিন্তু ক্ষুদ্রায়তন ব্যবসা, চা পানের ব্যবসায়, স্বল্প পুঁজির ব্যবসায়, অল্প পুঁজিতে এটা কিন্তু কাজ হয়। তারপরে আর কি কি থাকতে পারে? এই দুইটাই আমরা যদি শুরুতে চিন্তা করি, চা পানের ব্যবসায়। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে মুদি মণিহারি দোকান, এগুলোর বৈশিষ্ট্য কিন্তু এর ভিতর পড়ে। মুদি মণিহারি এর ভিতর পড়ে। তারপর আমরা যদি দেখি সেলুন, লন্ড্রি, সেলুনে যে সেবাগুলো দেয়, চুল কাটে, লন্ড্রিতে কাপড় আয়রন করে, এগুলোও কিন্তু এক মালিকানা ব্যবসার অন্তর্ভুক্ত। জুস শপ, এগুলো জুস বানিয়ে বিক্রি করে, এগুলো এক মালিকানা ব্যবসার অন্তর্ভুক্ত হয়। ক্ষুদ্র কুটির শিল্প, এই যে ক্ষুদ্র কুটির শিল্প কথা আমরা বলেছি না, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে শৈল্পিক পণ্য আমাদের কাছে প্রদান করে। তো এক্ষেত্রে কিন্তু আমরা এই যে ক্ষুদ্র কুটির শিল্প কিন্তু এর মধ্যে আনতে পারি। ক্ষুদ্র যে শিল্প আছে শৈল্পিক, এর ভিতর আসতে পারে। এখন ক্ষুদ্র কুটির শিল্প বলতে আসলে শিল্পর যে পণ্যগুলো আমরা যদি এখানে লিখি যে ক্ষুদ্র কুটির যে পণ্য আছে, পণ্য সামগ্রী, এই পণ্য সামগ্রী কিন্তু এক মালিকানা ব্যবসা অন্তর্ভুক্ত হতে পারে যদি একক মালিক সেটি পরিচালনা করেন, এবং এটি কিন্তু উদাহরণ আছে এক মালিকানা। আচ্ছা, এবার দেখি যদি ফটোকপি শপ, স্টুডিও মানে কি ছবি যেখানে তোলে, ফটোকপি শপ যেখানে ফটো করে, এগুলো ফটোকপি করে, এখানে কিন্তু এক মালিকানা ব্যবসায় পরিচালিত হয়। এরপরে ছোট যে মেরামতি কারখানাগুলো আছে, ছোট মেরামতি কারখানা, বিভিন্ন ধরনের ওয়েল্ডিং শপ, যেগুলো ছোট ইলেকট্রনিক পণ্যগুলো তারা ঠিক করে, তো এইগুলা কিন্তু এক মালিকানা ব্যবসায়ের অন্তর্ভুক্ত এবং এগুলা কিন্তু উপযুক্ত ক্ষেত্র, মানে উদাহরণ হিসাবে এগুলো কিন্তু এক মালিকানা ব্যবসায় যারা করবেন তাদের জন্য কিন্তু উপযুক্ত ক্ষেত্র। আচ্ছা,
এখন আমরা যদি দেখি যে উদাহরণের পর যে এক মালিকানা ব্যবসা তো সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত আছে, সৃষ্টি শুরু বলতে যখন থেকে ব্যবসা শুরু হয়েছে তখন থেকে আছে, তো এগুলো আসলে এত বছর এগুলো টিকে থাকে কিভাবে? তো আমরা যদি দেখি টিকে থাকার কিছু কারণ, কিছু উদাহরণ বা কিছু পয়েন্ট এখানে আছে, যে সহজ গঠন, মালিকের স্বাধীনতা, শ্রমিকের আগ্রহ, অবস্থানগত সুবিধা, তারপরে হচ্ছে স্বল্প পুঁজি, গোপনীয়তা রক্ষা, বড় ব্যবসায়ের প্রবেশদ্বার, সবগুলো পয়েন্ট আমরা একটু ডিটেইলে আলোচনা করি এখানে। তাহলে আমরা বুঝবো যে আসলে কেন এগুলো টিকে আছে। এগুলো কিন্তু প্রশ্নে আসতে পারে, তোমাদের সৃজনশীল প্রশ্নে কিন্তু এগুলো আসতে পারে। সহজ গঠন, এক মালিকানা ব্যবসা গঠন করতে গেলে কিন্তু আসলে মালিকের সদিচ্ছাটাই শুরুতে গুরুত্বপূর্ণ। অর্থসংস্থান সহ কিছু বিষয় আছে, এগুলো হইলে আর ট্রেড লাইসেন্স, পৌর কর্তৃপক্ষ বা পৌরসভা বা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে কিন্তু ট্রেড লাইসেন্স দেওয়া হয়। এই ট্রেড লাইসেন্স সংগ্রহ করে কিন্তু তিনি ব্যবসায় শুরু করতে পারেন। তো এই ক্ষেত্রে কিন্তু গঠন সহজ। যৌথ মূলধনী কারবার, তারপরে হচ্ছে অংশীদারি কারবারে কিন্তু আইনগত কিছু বিধিবিধান আছে, কিন্তু বাধ্যবাধকতা আছে, কিন্তু এইখানে কিন্তু আসলে আইনগত বাধ্যবাধকতা নাই বেশি। ওই ট্রেড লাইসেন্স সংগ্রহ করে অর্থনৈতিক অর্থসংস্থান করেই কিন্তু একজন তার ব্যবসায় সহজে গঠন এবং পরিচালনা করতে পারেন। তার মানে আমরা বুঝতে পারছি যে এক মালিকানা ব্যবসা টিকে থাকার একটি কারণ হচ্ছে সহজ গঠন। আচ্ছা, আমি কিন্তু শুরুতেই বলেছি যে মালিকের কিন্তু স্বাধীনতা থাকে, মানে এক মালিকানা ব্যবসার মালিক তিনি কিন্তু স্বাধীনভাবে তার কাজ, এক মালিকানা এই যে ব্যবসা গঠন করতে পারেন এবং মালিক তার স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন। এই স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারার কারণে, নিজের মতো করে ব্যবসা পরিচালনা করতে পারার কারণেই যারা ভালো ব্যবসায়ী তাদের কারণ তারা কিন্তু ব্যবসায় টিকে থাকেন এবং এক মালিকানা ব্যবসায় কিন্তু এই কারণে টিকে থাকে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট আমরা দেখি। এরপরে হচ্ছে শ্রমিকের আগ্রহ আছে। শ্রমিক, এক মালিকানা ব্যবসায় কিন্তু দু একজন কর্মচারীর দরকার হয় যারা কিন্তু মালিককে হেল্প করেন কাজের জন্য। তো তাদের আগ্রহ, তাদের সদিচ্ছা, তারা যদি ভালোভাবে কাজ করেন তাহলে কিন্তু এটি খুব সহজেই এক মালিকানা ব্যবসায় টিকে যায়। তারপরে আছে হচ্ছে অবস্থানগত সুবিধা, যে আমাদের বাজার ঘাট, আমরা যেখানে চলাফেরা করি সব জায়গায় কিন্তু এক মালিকানা ব্যবসায় আছে এবং আমরা হাতের নাগালে এই সেবাগুলো পেয়ে থাকি। এই জন্য কিন্তু এই অবস্থানগত সুবিধা কিন্তু আমরা এখানে দেখছি। স্বল্প ঝুঁকি, যেহেতু স্বল্প পরিসরের ব্যবসা তাহলে স্বল্প ঝুঁকি। মুনাফাও যে অত্যাধিক সেটাও না, ঝুঁকির তুলনায় মুনাফাও একই লেভেলে থাকে, মুনাফা থাকে। যে গোপনীয়তা রক্ষা, যেহেতু মালিক একজন, তো এখানে আসলে তথ্যের যে আমানত এটা কিন্তু মালিক একাই রক্ষা করেন, কারণ বহু মানুষের কাছে কিন্তু এটি শেয়ার করার প্রয়োজন হয় না, কারণ তিনি তার ব্যবসা পরিচালনা করছেন, নিয়ন্ত্রণ করছেন এবং এর ভালো কিন্তু তিনিই বুঝছেন আর কি, বা ভবিষ্যৎ কিন্তু তিনিই দেখছেন। এই জন্য গোপনীয়তা রক্ষা করে এখানে বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে হচ্ছে বড় ব্যবসায় প্রবেশদ্বার, যেটা আমি কিন্তু ক্লাসের শুরুতেই কিন্তু একটা সামারি আকারে আমি বলে দিয়েছি যে এটি যে বড় ব্যবসায়, আমরা কিন্তু মনে হয় প্রিভিয়াস একটা স্লাইডে আমরা দেখছি যে বৃহদায়তন উৎপাদনের সহায়তা নিয়ে যখন কথা বলেছি তখন একটু সংক্ষেপে বলেছি। বড় ব্যবসায় একজন উদ্যোক্তা যখন এটা শুরু করেন, মুনাফা অর্জন করতে 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 তিনি একটি সুযোগ, মানে অভিজ্ঞ হয়ে যান। তো এই অভিজ্ঞতার কারণে তিনি কিন্তু বড় ধরনের ব্যবসা সম্পর্কে আইডিয়া অর্জন করেন, বিভিন্ন ধরনের মানুষের সাথে তার যোগাযোগ হয়। যেহেতু আমি শুরুতেই আরেকটি বিষয় আমরা বলেছি যে প্রত্যক্ষ যোগাযোগের যে বিষয়টা, আচ্ছা প্রত্যক্ষ যোগাযোগের বিষয়টা কিন্তু আমরা বলেছি। তো এই কারণে প্রত্যক্ষ যোগাযোগ যেহেতু আছে, সেহেতু হচ্ছে তিনি কিন্তু বিভিন্ন ধরনের মানুষের সাথে তার যোগাযোগ হয় এবং বড় ব্যবসায় কিন্তু এর মাধ্যমে তিনি প্রবেশ করতে পারেন। আচ্ছা, আমরা তাহলে দেখলাম যে এখন এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কি কি কারণ আছে। তো এই কারণগুলা ব্যবসায় আসলে এই কারণগুলোর কারণে কিন্তু ব্যবসা মূলত টিকে যায়। আচ্ছা, এরপর আমরা দেখবো যে এক মালিকানা ব্যবসায় শুরু করতে কি কি প্রয়োজন হয়। মানে আমি তো বলেছি যে আসলে গঠন তো সহজ, প্রিভিয়াসে আমরা তো বলেছি যে সহজ গঠন, মালিকের স্বাধীনতা আছে, তারপরে স্বল্প ঝুঁকি, এগুলোর কারণে কিন্তু মানুষ এক মালিকানা ব্যবসার দিকে ঝুঁকছে এবং এর গঠনেও কিন্তু কিছু কি কি জিনিস প্রয়োজন হয় তা কিন্তু আমরা এখন কথা বলবো। ট্রেড লাইসেন্স, যেটি আমি শুরুতেই বললাম, ট্রেড লাইসেন্স কিন্তু এক মালিকানা ব্যবসার মালিকের প্রয়োজন হয়। এটি যদি তিনি পৌরসভা থেকে সংগ্রহ করেন তাহলে পৌরসভা, ইউনিয়নের আন্ডারে থাকলে ইউনিয়ন থেকে এটি সংগ্রহ করবেন। আচ্ছা, মূলত তারপর হচ্ছে মূলধন আছে এখানে। মূলধন ছাড়া তো এখানে সম্ভব না, কিন্তু এক মালিকানা ব্যবসায় একজন মালিকই তিনি বহন করেন। ট্রেড লাইসেন্স করতে গেলে কিছু প্রয়োজনীয় কাগজপত্র, এনআইডি, ছবি, এগুলো প্রয়োজন হয়, জন্ম সনদ বা এগুলো থাকতে পারে, এগুলো প্রয়োজন আছে। স্থান নির্বাচন, মানে আমি কোথায় ব্যবসা করব, কোথায় আমার ব্যবসা করলে সুইটেবল হবে, কোন পজিশনে ব্যবসা করলে সুইটেবল হবে, সেটা এখানে থাকতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টের কারণে অনেক সময় ব্যাংকে লেনদেন করা হয়, তো ব্যাংক অ্যাকাউন্ট এখানে প্রয়োজন। এই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হয়তো বিভিন্ন কাজে লাগে। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আবার টিআইএন নাম্বার লাগে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটি সব ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ নয়, সব ক্ষেত্রে যে টিআইএন লাগে এরকম
এখনো পর্যন্ত না, যেহেতু যার অনেকে ভ্রাম্যমাণ ব্যবসা করেন বা বিভিন্ন ধরনের অল্প ছোট ছোট ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আসলে টিআইএন লাগে না। তবে যারা একটু প্রতিষ্ঠিতভাবে ব্যবসায় করতে চান, একটু স্থাপনা অবকাঠামোগত ভালো করে স্থাপনা করতে চান, ব্যবসা ভবিষ্যতে আরও সম্প্রসারণ করতে চান, তাদের জন্য কিন্তু টিআইএন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। তো টিআইএন মানে আমরা যদি টিআইএন মানে কি আমরা এখানে বুঝি তাহলে লিখি, তাহলে হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আইডেন্টিফিকেশন নাম্বার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা, এরপর আমরা এখানে কথা বললাম হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের একক যে মালিক আছেন তার যে কি কি প্রয়োজন হয় এটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। যে ট্রেড লাইসেন্স কোথা থেকে সংগ্রহ করতে হয় এটা কিন্তু প্রশ্নে আসে, অ্যাডমিশন টেস্টেও আসে, অনেক সময় এইচএসসি পরীক্ষায় এগুলো আসে। তাহলে এটা কি হবে, আমরা পৌর মানে মূলত এটা হচ্ছে পৌরসভার আন্ডারে পৌর কর্তৃপক্ষ থেকে এটি কিন্তু ট্রেড লাইসেন্সটি সংগ্রহ করতে হয়। এই জন্য স্থানীয় সরকারের যে প্রশাসন যেটা আছে সেখান থেকে কিন্তু সংগ্রহ করতে হয়। তো এখানে আমরা আসলে পৌর কর্তৃপক্ষ থেকে সংগ্রহ করতে হয় হিসাবে জেনে রাখলাম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কি কি জিনিস এখানে প্রয়োজন হয়। মালিকের সদিচ্ছা, উদ্যোক্তার সদিচ্ছাও কিন্তু এখানে খুব প্রয়োজন। তিনি কিন্তু বিভিন্ন মানুষের সাথে পরামর্শ করবেন, যাচাই করবেন, বাজার যাচাই করবেন, তারপরে কিন্তু ব্যবসায় এবং এগুলো নিয়ে তিনি কিন্তু ব্যবসায় নেমে পড়বেন। আচ্ছা, তারপর আমরা যদি দেখি যে এক মালিকানার ভিত্তিতে বিভিন্ন ধরনের ব্যবসা, আসলে আমরা তো এক মালিকানা নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়ে কিন্তু মালিকানা ভিত্তিক বিভিন্ন ধরনের ব্যবসা সম্পর্ক শুরুতে বা শেষে বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে। তো আমরা সংক্ষেপে এখন একটু দেখে নিব মালিকানার ভিত্তিতে ব্যবসায় আসলে কিভাবে পরিচালিত হয়, এবং এইগুলা কিন্তু ফিউচারে অর্থাৎ কিছুদিন পর আমরা কিন্তু অধ্যায় আকারে যে অধ্যায়গুলো আছে সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করব। এখন তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু সংক্ষেপে একটু আলোচনা করে নিচ্ছি এখানে। আচ্ছা, মালিকানা ভিত্তিতে বিভিন্ন ধরনের ব্যবসায়, আচ্ছা আমরা যদি দেখি এখানে বিভিন্ন ধরনের ব্যবসা বলতে অনেকগুলো ব্যবসা এখানে জড়িত, এই কারণে এখানে বলা হয়েছে। আচ্ছা, তো আমরা এখানে আসলে দেখছি যে কি কি আছে। এক মালিকানা ব্যবসায় আছে অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী সমবায়, রাষ্ট্রীয় সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ, ব্যবসায় জোট, অবিভক্ত হিন্দু পরিবারের ব্যবসায়। আমরা ব্যবসায় যেহেতু সম্প্রসারণ হচ্ছে, আমরা শুরু ক্লাসগুলোতে বলেছি যে ব্যবসায় আসলে বিভিন্ন ধরনের প্রভাব পড়ে এবং ব্যবসাও কিন্তু যে সম্প্রসারিত হচ্ছে, এই সম্প্রসারণগুলো কিন্তু এইভাবেই হচ্ছে। এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসার মাধ্যমে বা যৌথ মূলধনে আরও অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখানে আছে। এইগুলা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে এই পয়েন্টগুলো জেনে রাখা তোমাদের পরীক্ষার জন্য। এগুলো কিন্তু অনেক সময় সিকিউতে গ নাম্বার প্রশ্নে, সৃজনশীলের ঘতে কিন্তু অনেক সময় এগুলো দিয়ে দিবে। বিশেষ করে এখানে এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী সমবায়, রাষ্ট্রীয়, এই যেইগুলো আছে এই পয়েন্টগুলো কিন্তু খুবই জরুরি এই কারণে, কারণ এগুলো নিয়ে কিন্তু স্পেসিফিক অধ্যায়ই আছে আমাদের বইগুলোতে। তো এইগুলা কিন্তু খুব ভালোভাবে আজকের ক্লাসে তোমরা বুঝে নিবে। তারপরে এখানে সরকারি বেসরকারি অংশীদারি ব্যবসা, এটাকে বলা হয় পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেগুলো নিয়ে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট বাংলাদেশে চলমান আছে, যৌথ উদ্যোগ। আচ্ছা, এগুলো নিয়ে সবকিছু নিয়ে আমি একটু ডিটেইলে এখন আলোচনা করি। আচ্ছা, শুরুতে এক মালিকানা ব্যবসায় নিয়ে আমরা কথা বলেছি। এক মালিকানা ব্যবসায় সম্পর্কে তো আমরা পুরো চ্যাপ্টারে আলোচনা করছি, বিভিন্ন বৈশিষ্ট্য, তারপরে সম্ভাবনা, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। একক মালিকানায়, তারপরে হচ্ছে গঠিত পরিচালিত ব্যাংকে এক মালিকানা ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। প্রাথমিক যুগ থেকেই এক মালিকানা ব্যবসা, মানে শুরুর দিকে ব্যবসা যখন থেকে শুরু হয়েছে, অর্থাৎ আমরা যদি একটু লিখি যে ব্যবসায়ের শুরু থেকেই কিন্তু এক মালিকানা ব্যবসা শুরু হয়েছে। আচ্ছা, তারপর ব্যবসায়ীর নিজেদের পারিবারিক প্রয়োজন মিটিয়ে ব্যবসায়ের কাজ তখন পরিচালনা করতো। অর্থাৎ শুরুতে আমরা দেখেছি যে নিজেদের প্রয়োজন মিটিয়ে যে পণ্য সামগ্রীগুলো থেকে যেত এগুলো কিন্তু ব্যবসার কাজে ব্যবহৃত হতো। আমরা এর সাথে কিন্তু একটা উদাহরণ আমরা দেখতে পারি। উদাহরণটা কি, আমদানি রপ্তানির একটা বিষয় আমরা শুরুতে পড়েছি। তো আমদানি রপ্তানিতে কিন্তু মানে রপ্তানি করতে গেলে কিন্তু দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করতে হতো। তো ওইটাই কিন্তু রপ্তানি বলে ওকে, হ্যাঁ, দেশের চাহিদা মিটিয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অন্য দেশে পণ্য বিক্রয় করাকে রপ্তানি বলে, যদি আমরা বিস্তারিত পড়ি। তো এখানেও কিন্তু ওইরকমই বিষয়টা যে নিজেদের প্রয়োজন মিটে, পারিবারিক প্রয়োজন মিটিয়ে কিন্তু ব্যবসা শুরু হতো। প্রাথমিক মানে পূর্বের কথা বলা হচ্ছে এখানে, বর্তমানে না। যে হাট বাজারে পণ্য বিক্রয় করতো, যেমন দেখা যাচ্ছে কি একজন হাঁস পালন করে,
তো কিছু প্রয়োজনীয় হাঁস তারা বাড়িতে রেখে পরবর্তী হাঁসগুলো বিক্রি করে দিত। তো এখানে দুইটি ব্যবসায়, কোনটি ব্যবসায় কোনটি ব্যবসায় নয়। যেটি পরিবারের জন্য রেখে দিয়েছেন ওগুলা কিন্তু ব্যবসায় অন্তর্ভুক্ত হবে না, ওটা চাষাবাদ সহ সম্পূর্ণ খরচ কিন্তু ব্যবসায় অন্তর্ভুক্ত হবে না। কিন্তু যেটি তিনি বাজারে বিক্রয় করতেছেন ওগুলো কিন্তু ব্যবসায় অন্তর্ভুক্ত হবে, মুনাফা অর্জনের উদ্দেশ্যেই সেটি হবে। আচ্ছা, তারপরে ব্যবসায় সম্প্রসারণ হলে কর্মচারী নিয়োগ হয়, যেটি আমরা বলেছি যে বর্তমানে কিন্তু এক মালিকানা ব্যবসায় কিন্তু কর্মচারী নিয়োগ হয়। তাহলে কি হয়, এক মালিকানা ব্যবসায় কিন্তু কর্মচারী নিয়োগ হয় এবং এই কর্মচারীরা কিন্তু তার মালিককে তার কার্যক্রমে সহায়তা করেন। কর্মচারী নিয়োগ হয়, এই কর্মচারীরা মালিককে ব্যবস্থাপনা সহ বিভিন্ন কাজে অ্যাসিস্ট করেন, বাট সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তারা কিন্তু অংশগ্রহণ করেন না, এটি মালিক একাই করে থাকেন এবং সবকিছু কিন্তু মালিক একাই নিয়ন্ত্রণ করে থাকেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এক মালিকানা ব্যবসা। এরপরে অংশীদারি ব্যবসায় কি? অংশীদারি ব্যবসায় কিন্তু বর্তমানে বেশ জোরে সোরে বর্তমানে অনেক দিন থেকেই পরিচালিত হচ্ছে। তো এখানে কি বলা হচ্ছে, অংশীদারি ব্যবসায় সম্পর্কে যদি আমরা দেখি যে একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে, কতজন? একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে, কিসের ভিত্তিতে? চুক্তির ভিত্তিতে যেই ব্যবসা গঠন করেন তাকে অংশীদারি ব্যবসায় বলে। আচ্ছা, আমরা যদি অংশীদারি ব্যবসায়ের কথাটা চিন্তা করি তাহলে কি হয় যে, আচ্ছা, তো একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের জন্য, মানে এক মালিকানা ব্যবসাতে একজন, কিন্তু অংশীদারি ব্যবসায় কিন্তু একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের জন্য। ব্যবসার একটি মৌলিক বৈশিষ্ট্যই তো মুনাফা অর্জন। তো মুনাফা অর্জনের ভিত্তিতে উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে, মানে এখানে কিন্তু একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে অংশীদারি ব্যবসায়ের চুক্তি। কি মূল বৈশিষ্ট্য? হচ্ছে চুক্তি। মূল বৈশিষ্ট্য আমি যদি অন্যভাবে যদি এটা লিখি, এক মালিকানা ব্যবসায়ের যে মূল বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে চুক্তি অবশ্যই থাকা লাগবে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে এক সময় এক মালিকানা ব্যবসায়ের কর্মকাণ্ড বেড়ে যায়, অধিক উৎপাদন ও বন্টনে একক মালিকগণ মূলধন ও সামর্থ্যের সীমাবদ্ধতার সম্মুখীন হন। মানে এক মালিকানা ব্যবসায় তো দীর্ঘদিন যাবত চলে এসেছে, কিন্তু বর্তমান যে সময় বা কিছুদিন আগেও বা কয়েক শতাব্দী আগেও কিন্তু এক মালিকানা ব্যবসার কয়েক শতাব্দী না, কিছুদিন আগে, কিছু বছর আগে বা অনেক কিছু বছর আগে, শতাব্দীর মধ্যেই আর কি। তো এইখানে দেখা যাচ্ছে যে অংশীদারি ব্যবসায়ের যে বিষয়টা, তারা কিন্তু ব্যবসা সম্প্রসারণ প্রয়োজন হয়, সমাজে জনসংখ্যা বৃদ্ধি পায়। তো এই অংশীদারি ব্যবসায় কিন্তু তখন আসলে প্রয়োজনীয়তা পড়ে, কারণ একক মালিক আসলে ওই চাহিদা সরবরাহ ও তাদের জনগণের ভোক্তার চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছিলেন না, আবার সরবরাহ করার চেষ্টা করলে মূলধন সংকটে পড়ছিলেন। এই কারণে কিন্তু অংশীদারি ব্যবসায় কয়েকজন মিলে চুক্তির ভিত্তিতে কিন্তু অংশীদারি ব্যবসায় শুরু করেন মুনাফা অর্জনের জন্য। একসাথে তারা কাজ করেন এবং উৎপাদন ও বন্টনে একক মালিকগণ মূলধন ও সামর্থ্যের সীমাবদ্ধতার সম্মুখীন হন। যেটি আমি বললাম, উৎপাদন এবং বন্টনে মালিকগণ কিন্তু সীমাবদ্ধতার সম্মুখীন হন। আচ্ছা, তো এরপর ফলে একাধিক ব্যক্তি এই উদ্যোগকে একসাথে ত্বরান্বিত করার প্রয়োজন দেখা যায়, ফলে অংশীদারি ব্যবসা উদ্ভব হয়। মানে একসাথে ওই সীমাবদ্ধতাগুলো দূর করার জন্য কিন্তু একসালে এই কাজটা, মানে একসাথে এই যৌথ মূলধনী অংশীদারি ব্যবসায়ের কার্যক্রম কিন্তু শুরু হয়। তো আমরা অংশীদারি ব্যবসা সম্পর্কে জানলাম যে কি জানলাম, যে একাধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসায় গঠন করেন এবং উৎপাদন ও বন্টনে একক মালিকগণ মূলধন সরবরাহ করতে তাদের যে অসুবিধা হওয়া বা যে সীমাবদ্ধতা সেটি দূর করার কারণে কিন্তু অংশীদারি ব্যবসা উদ্ভব হয়। এরপরে আমরা যদি যৌথ মূলধনী ব্যবসায় নিয়ে যদি দেখি, এই যে যৌথ মূলধনী ব্যবসায় হলো আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট ব্যবসায় সংগঠন, যেখানে কবিতয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের মাধ্যমে যৌথভাবে স্বেচ্ছায় বিনিয়োগ করে। মানে বিভিন্ন ধরনের ব্যক্তি এখানে শেয়ার ক্রয়ের মাধ্যমে আইন সৃষ্টভাবে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট কোম্পানিতে তারা কিন্তু শেয়ার ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ করেন। এরপরে এক মালিকানা যৌথ অংশীদারি প্রতিষ্ঠান সীমাবদ্ধ দূর করার জন্যই কিন্তু যৌথ মূলধনী প্রতিষ্ঠানের আবির্ভাব হয়। মানে অংশীদারি ব্যবসা পরিচালিত হইলে ওই যে চাহিদা তো বাড়তে আছে, তো এই বাড়তে থাকতে কিন্তু ওই যৌথ মূলধনী ব্যবসার আবির্ভাব হয়, কারণ এক মালিকানা অংশীদারি সেই কার্যক্রম পরবর্তীতে পূর্ণ করতে পারছিল না বা বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা তৈরি হচ্ছিল। এরপর আমরা যদি দেখি সমবায় সমিতি কি, আসলে বর্তমানে
মুক্তবাজার অর্থনীতিতে কিন্তু আসলে অনেক কিছু দাম অনেক সময় বেড়ে যায়, তো এই সমস্যাগুলো তৈরি হয়, ভোক্তাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ভোগ করতে, যে পণ্য সামগ্রী কিনতে, যে এই জন্য আসলে নিজেদের স্বার্থ রক্ষার জন্য পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমবায় সমিতি গড়ে ওঠে। মানে নিজেদের স্বার্থ রক্ষা, নিজেরা ভালোভাবে লাইফস্টাইল জীবনমান উন্নয়নের জন্য, বিভিন্ন ধরনের স্বার্থ রক্ষার জন্য নিজেদের তো এই সমবায় সমিতি গড়ে ওঠে। তো মুনাফা অর্জন নয়, আর্থিক কল্যাণই কিন্তু এই সমবায় সমিতির মূল উদ্দেশ্য, মানে প্রধান উদ্দেশ্য। আচ্ছা, তো সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন নয়, আর্থিক কল্যাণই হচ্ছে এর প্রধান উদ্দেশ্য। প্রাথমিকভাবে 20 জন সদস্য নিয়ে সমবায় সমিতি গঠন করতে হয় বা শুরু করতে হয়। তো এখানে আমরা দেখছি যে একটি নির্ধারিত দামে, এটা বলতে যেটি বোঝায় যে নির্ধারিত দামে নির্দিষ্টভাবে এই সমবায় পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে বা নিজেদের আর্থিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে সমবায় সমিতি গড়ে ওঠে। আচ্ছা, এরপরে রাষ্ট্রীয় ব্যবসায় খুবই সহজ, রাষ্ট্র নিয়ন্ত্রিত পরিচালিত, রাষ্ট্র দিয়ে যে ব্যবসার সূচনা হয় বা যেখানে রাষ্ট্র কিনে নেয় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের মাধ্যমে নিয়ন্ত্রিত, পরিচালিত এবং গঠিত হয়, তাকে আসলে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। এখানে সুন্দরভাবে বলা আছে, রাষ্ট্র বা সরকার কর্তৃক স্থাপিত, পরবর্তী সময় জাতীয়করণ করা হয় এমন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। এক হচ্ছে স্থাপিত, আগে থেকে থাকতে পারে, আবার পরবর্তীতে কিন্তু জাতীয়করণ করা হয়। অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো সরকার রাষ্ট্রের আন্ডারে নিয়েছে। স্বাধীনতার পরে কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কিন্তু রাষ্ট্রের আন্ডারে নিয়ে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু জাতীয়করণের অন্তর্ভুক্ত। তো এইখানে এই প্রতিষ্ঠানে, যে আমি যেটা বললাম শুরুতে, সরকার সকল নিয়ন্ত্রণে থাকেন এবং এখানে সমবায় সমিতিতে আমরা দেখেছি আর্থিক কল্যাণ হচ্ছে সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য। এই রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। আমরা যদি দেখি স্পষ্টভাবে, এটি কিন্তু জনকল্যাণ, এটি কিন্তু অনেক প্রশ্নে আসে, তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জনকল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্রীয় ব্যবসায় পরিচালিত হয়। তো আমরা এরপরে এছাড়াও যে কিছু কিছু ব্যবসায় আমরা বলেছি, যেগুলো আমরা প্রথম চারটি তো আমরা পূর্ণাঙ্গভাবে বললাম, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে। তো এগুলো কিন্তু কিছু ব্যবসায় আছে কি যৌথ উদ্যোগ ব্যবসায়, দেশি বিদেশি ব্যবসায়ীদের সমন্বয়ে ব্যবসায় গঠন পরিচালনা নিয়ন্ত্রণ করা হয়, যেখানে আসলে একজন দেশি বা বিদেশি পার্টনার থাকতে পারে, দুইজন একসাথে মিলে একটি দেশে তিনি ব্যবসা পরিচালনা করতে পারেন বা তার পার্টনারের দেশে ব্যবসা পরিচালনা করতে পারেন। এখানে কিন্তু যৌথ উদ্যোগ ব্যবসায়ের অন্তর্ভুক্ত সরকারি বেসরকারি অংশীদারিত্ব ব্যবসায়, যেটাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলা হয়। এই পার্টনারশিপের আন্ডারে বিভিন্ন অবকাঠামোগত শৈল্পিক কাজে কিন্তু বিভিন্ন ধরনের বিনিয়োগ করা এবং কাজগুলো এগিয়ে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রজেক্ট আছে সরকারি বেসরকারি যৌথ অর্থায়নে সহযোগিতা প্রতিষ্ঠিত পরিচালিত, ব্যাংকে পরিচালিত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানকে সরকারি মানে পিপিপি বলে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমি যদি এখানে একটু বিস্তারিত লিখে দিই, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কিন্তু একে বলা হয় সরকারি বেসরকারি অংশীদারিত্ব ব্যবসায় জোট মুনাফা অর্জনের আশায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি কেন্দ্রীয় তত্ত্বাবধানের আন্ডারে থাকে, কেন্দ্রীয় তত্ত্বাবধানের আন্ডারে থেকে ব্যবসা পরিচালিত নিয়ন্ত্রিত হয়, তাহলে কিন্তু তাকে ব্যবসায় জোট বলে। আচ্ছা, এবার ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে অবিভক্ত হিন্দু পরিবারের ব্যবসা। হিন্দুদের কিছু পরিবার এখনো দেখা যায় যে অবিভক্ত, একসাথে একান্নবর্তী পরিবার হিসাবে একসাথে তারা বসবাস করে। তাদের কিন্তু পৈতৃক কিছু ব্যবসায় থাকে, যেগুলো হিন্দু সন্তানেরা এখানে কিন্তু পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন। তো এইগুলো কিন্তু অবিভক্ত হিন্দু পরিবারের যে ব্যবসাগুলো আছে। তো অবিভক্ত হিন্দু পরিবারের যে পিতার যে সন্তানেরা আছেন, তারা কিন্তু এই ব্যবসাগুলো পরিচালনা করেন। তো আমরা এখানে দেখলাম যে যৌথ উদ্যোগ, ব্যবসায় জোট, অবিভক্ত হিন্দু পরিবার, পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এগুলা কিন্তু খুব সমাজে এগুলোর প্রচলন আছে, ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে এই মডেলগুলোর প্রচলন আছে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে এক মালিকানা ব্যবসায় কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাগুলো কি? সীমাহীন দায়, যে সীমাহীন অসীম দায় একজন মালিককে বেয়ার করতে হয়, কারণ তিনি তো মালিক একাই একজনই। তো আমরা কিন্তু মাঝখানে বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে আলোচনা করলাম, আবার এক মালিকানা ব্যবসায় আমরা ফিরে আসলাম। তো এক মালিকানা ব্যবসায় মালিকের কিন্তু সীমাহীন দায় থাকে, মূলধন কম কারণ স্বল্প পরিসর, অভিজ্ঞতার অভাব আছে, নতুনভাবে অনেক উদ্যোক্তা শুরু করেন, ব্যবসা বুঝে উঠতে সমস্যা, এক্ষেত্রে অভিজ্ঞতার একটি সীমাবদ্ধতা আছে, ধারাবাহিকতা। অনেকে কিন্তু ব্যবসায়, যেহেতু মালিকের স্বাধীনতা আছে, তিনি কিন্তু ব্যবসায় ওই অতি স্বাধীনতা ভোগ করতে গিয়ে কিন্তু ধারাবাহিকতার একটি অভাব হয়, কাজের চাপ, বা একজন খুব ভালোভাবে কাজ করতে চান, ওই কাজ করতে গিয়ে কিন্তু নিজে একজনের উপর কিন্তু কাজের অনেক চাপ তৈরি হয়। তারপরে হচ্ছে ঋণ প্রাপ্তির অসুবিধা। নতুন ব্যবসায়গুলো হলে আসলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানসমূহ অনেক বিচার বিশ্লেষণ করেন, অনেক ক্ষেত্রে ব্যবসার ধরন অনুযায়ী ঋণ পান না বা চাহিদা মতো ঋণ পান না, এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়।
তো এগুলা এগুলো আছে, এখানে সীমাবদ্ধতা সম্পর্কে জানতে হবে। এরপর আমরা তাহলে এখানে বিস্তারিত যদি শুরুতে আমরা যাই যে এক মালিকানা কি, এক মালিকানা ব্যবসায়ী কি, এটি আমরা জানার চেষ্টা করেছি, বৈশিষ্ট্য জেনেছি, গুরুত্ব জেনেছি, উপযুক্ত ক্ষেত্র কি কি আছে সেগুলো জানার চেষ্টা করেছি, কিছু উদাহরণ পেয়েছি, টিকে থাকার কারণ, এতদিন ধরে এক মালিকানা ব্যবসা টিকে আছে এবং ভবিষ্যতেও কিভাবে থাকবে তার কিছু বৈশিষ্ট্য আমরা এখানে দেখেছি, কারণ জেনেছি। আসলে এক মালিকানা ব্যবসা শুরু করতে গেলে কি কি প্রয়োজন হয় সেটি আমরা জেনেছি। মালিকানা ভিত্তিতে বিভিন্ন ধরনের ব্যবসায় আমরা জেনেছি, রাষ্ট্রীয় ব্যবসায় আছে, সমবায় সমিতি আছে, অংশীদারি ব্যবসায় আছে, যৌথ মূলধনী কারবার আছে, তারপরে সরকারি বেসরকারি পিপিপি আছে। তো এইগুলা কিন্তু আমরা জেনেছি, বিস্তারিতভাবে জানার চেষ্টা করেছি। তারপর আমরা কিছু এক মালিকানা ব্যবসায়ের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করেছি। এই সীমাবদ্ধতাগুলো কিন্তু এক মালিকানা ব্যবসায় প্রতিবন্ধকতা, এগুলো কাটিয়ে উঠলে এবং বৈশিষ্ট্যসমূহ ভালোভাবে পালন করলে এবং টিকে থাকার যে কারণগুলো আছে সেগুলো যদি ভালোভাবে ফলো করা হয় তাহলে কিন্তু এক মালিকানা ব্যবসায় টিকে থাকে। আচ্ছা, এরপর আমরা আসলে অধ্যায়ভিত্তিক যে কিছু নমুনা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে প্রত্যেকটি ক্লাসে কথা বলছি, আজকেও তার ব্যতিক্রম হবে না। তো সৃজনশীল প্রশ্নে আমরা এখানে একটি সৃজনশীল প্রশ্ন আছে, জনাব জাহিনকে নিয়ে একটি উদ্দীপক আছে, এখানে উদ্দীপকটা বলা হয়েছে। তো এখানে ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্নে এক মালিকানা ব্যবসায় কি এই সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হয়েছে। আমরা কিন্তু শুরুতেই এক মালিকানা ব্যবসায় কি এটি কিন্তু পড়েছি এবং বেশ কয়েকবার কিন্তু এক মালিকানা ব্যবসায় আমরা জেনেছি এক মালিকানা ব্যবসায় কি, একক মালিক দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় যে ব্যবসা, সেই ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। এবারে খ নম্বরে প্রশ্ন করা হয়েছে যে কোনো স্থানে এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠা সহজ কেন? কারণ এক মালিকানা ব্যবসায় গঠন সহজ, প্রয়োজনে কাগজপত্র কম লাগে, একজন মালিকের সদিচ্ছাও এখানে গুরুত্বপূর্ণ, এই কারণে এক মালিকানা ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমরা বিস্তারিত একটু পরেই কথা বলবো এরপরেই। তো গ নম্বর প্রশ্ন করা হচ্ছে উদ্দীপকে বর্ণিত জনাব জাহিন কোন ধরনের ব্যবসা সংগঠন পরিচালনা করছেন? উদ্দীপকে বলা হয়েছে জনাব জাহিন স্বল্প পুঁজি নিয়ে মুড়ির ব্যবসায় শুরু করেন, তার পুঁজি হচ্ছে স্বল্প পুঁজি। তারপরে তিনি কিসের ব্যবসা শুরু করেছেন? মুড়ির ব্যবসায় শুরু করলেন। তিনি গ্রামের বাজার থেকে চাল সংগ্রহ করে বাড়িতে নিজের বাড়িতে তিনি কিন্তু মুড়ি উৎপন্ন করেন, তৈরি করেন, ভোক্তাদের কাছে সহায়তা করেন। অল্প দিনে তিনি আর্থিক সাফল্য পান, এতে তিনি অনুপ্রাণিত হয়ে ব্যবসাটি সম্প্রসারণ মানে বৃহদায়তন করার অর্থাৎ সম্প্রসারণ করার চেষ্টা করলেন। তো প্রশ্ন করা হয়েছে ঘ নম্বরে উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ীটির সাফল্যের মূল কারণ সম্পর্কে তোমার মতামত দাও। তো আমরা এখন যদি আমরা নমুনা যে উত্তরগুলো আছে সেগুলো বলি, এক মালিকানা সম্পর্কে বলেছি, এক মালিকানা গঠিত পরিচালিত ব্যবসায়ীকে এক মালিকানা ব্যবসা বলে। এখানে কিন্তু তোমরা নিয়ন্ত্রণ শব্দটি তোমরা যুক্ত করবে, এটি গুরুত্বপূর্ণ। সকল ক্ষেত্রে যে সংজ্ঞাগুলো আছে ব্যবসায় কাকে বলে ওখান থেকে এখানে কিন্তু তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত। যেমন রাষ্ট্রীয় ব্যবসায় বললো তোমাকে সরকার, রাষ্ট্রের মাধ্যমে যে ব্যবসা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, এটা তোমরা দিতে পারো। গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসায় যে সংজ্ঞাগুলো আছে এগুলো চাইলে এগুলো কিন্তু দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ক নাম্বার আমরা অ্যান্সার করতে পারলাম। এবার যদি আমরা খ নাম্বারে যাই, খ নাম্বারে আমরা দেখছি যে কোনো স্থানে এক মালিকানা ব্যবসা সহজ কেন, যেটা আমি একটু আগেই আলোচনা করলাম। তারপরে আমরা বলি এখানে আসলে প্রথমে আসলে এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠা সহজ কেন আগে বলতে হলে তো আসলে ভাই আমার এক মালিকানা ব্যবসায় কি এটা তো আমার বলতে হবে আগে, তাই না? যে এক মালিকানা ব্যবসা না জেনে যদি আমি এটি অ্যান্সার করি, কারণ আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি শিক্ষার্থী হিসাবে আমি কি বুঝেছি সেটা অ্যান্সার তো আমার দিতে হবে। তো এখানে আসলে এক মালিকানা ব্যবসায় কি এটি কিন্তু বলতে হবে শুরুতে। তো ওটাই বলা হয়েছে এটার মতো করেই যে এখানে গঠিত প্রয়োজনীয় নিয়ন্ত্রণ এক মালিকানা ব্যবসা। এইবার অ্যান্সার করা হয়েছে অনুধাবনমূলক যে অ্যান্সারটি সেটি হচ্ছে যে কোনো স্থানে ব্যবসা স্থাপন করা সহজ, এক মালিকানা ব্যবসা গঠনে কোনো সরকারি বা আইনগত বাধা নিষেধ নেই, যেটা বললাম যে এই বাধা নিষেধগুলো নেই। এরূপ ব্যবসায় গঠনে কিন্তু আনুষ্ঠানিকতা মানে তোমার যে কাগজপত্রের যে কথাগুলো বললাম এইগুলা কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না, আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না, এবং প্রয়োজনে মূলধন সরবরাহ পেলে সহজেই কিন্তু এই ব্যবসা গঠন করা যায়। এই কারণেই যে কোনো স্থানে এক মালিকানা ব্যবসা গঠন করা সহজ। তো আমরা এরপর আগে যদি গতে যাই, যে উদ্দীপকে বর্ণিত জনাব জাহিন কোন ধরনের ব্যবসা গঠন পরিচালনা করছেন? জাহিন মুড়ির ব্যবসা করছেন, একা করছেন, বাজার থেকে চাল সংগ্রহ করে বাসায় মুড়ি উৎপন্ন করে তৈরি করে সেটি কিন্তু গ্রাহকের কাছে তিনি বিক্রি করছেন। তাহলে এখানে আমরা যদি দেখি যে উত্তরে জ্ঞানমূলকে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত জনাব জাহিন এক মালিকানা ব্যবসা সংগঠন পরিচালনা করছেন, অর্থাৎ জনাব জাহিন যেহেতু একা সবগুলো কাজ করছেন তাহলে তিনি এক মালিকানা ব্যবসা পরিচালনা করছেন। আচ্ছা, এরপরে এক মালিকানা ব্যবসা সম্পর্কে বলা হচ্ছে এই ধরনের ব্যবসায় একক মালিকানা গঠিত পরিচালিত হয়, কেউ স্বল্প পুঁজি নিয়ে সহজেই ব্যবসা স্থাপন করতে পারেন, মানে এক মালিকানা ব্যবসা সম্পর্কে একটি ধারণা এখানে দেওয়া হয়েছে। এরপরে উদ্দীপকে জনাব জাহিনের বিষয়টা বলা হয়েছে তিনি কিভাবে কি করেন। তারপরে পরিশেষে কিন্তু আবার কানেক্ট করা হয়েছে যে জনাব জাহিনের সাথে তোমার পাঠ্য বই থেকে যে জিনিসটা তুমি বুঝেছো
তিনি সেগুলো কিন্তু আবার তিনি এখানে বলা হয়েছে ব্যবসা তিনি এখানে, মানে এটা একটি কানেক্ট করা হয়েছে এখানে পাঠ্য বইয়ের সাথে উদ্দীপকের, এবং এইভাবে কিন্তু বোঝানো হয়েছে যে জনাব জাহিন এক মালিকানা ব্যবসায়ী সংগঠন তিনি কিন্তু পরিচালনা করছেন। তাহলে আমরা যদি এরপরে যদি আমরা ঘ নাম্বারে যাই, যে উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টির সাফল্যের মূল কারণ সম্পর্কে মতামত দেওয়া। সাফল্যের কিন্তু অনেকগুলো কারণ আছে, আমরা যদি যাই এখানে যে অবস্থানগত সুবিধার কারণে উদ্দীপকের এক মালিকানা ব্যবসাটি সফল হয়েছে। অনেকগুলো কারণের মধ্যে অবস্থানগত যে সুবিধা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবস্থানগত সুবিধা কি? ব্যবসায় সাফল্য অনেকটা স্থান নির্বাচনের উপর নির্ভর করে, যেখানে উৎপাদন খরচ কম এবং ক্রেতা সমাগম বেশি হয়। তিনি তার গ্রামের বাজার থেকেই কিন্তু চালটি সংগ্রহ করছেন। এটি না করে তিনি যদি জনাব জাহিনের বাড়ি যশোর, এখন তিনি যদি পঞ্চগড় থেকে বা যে জেলায় চাল বেশি উৎপন্ন হয় সেখানে যদি চাল কিনে আনেন, তার ট্রান্সপোর্টেশন কস্ট বেশি হবে বা অনেক সমস্যা হবে। কিন্তু অবস্থানগত সুবিধার কারণে কি হলো, যে তার গ্রাম থেকে তিনি চালটা নিলেন, এই কারণে তিনি কিন্তু তার কিন্তু উৎপাদন খরচটি কিন্তু এখানে কম হলো। তারপরে ক্রেতা সমাগম, যেহেতু জাহিন তার এলাকায় ব্যবসা করছেন, এলাকার ব্যবসায়ী হিসাবে তার কিন্তু একটা সুনাম তৈরি হবে, তো ক্রেতারা কিন্তু এখানে যুক্ত থাকবে। তো এখানে উদ্দীপকে এখানে বলা হয়েছে, উদ্দীপকে জাহিনের বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে, এবং জনাব জাহিন উপযুক্ত স্থান যে বেছে নিয়েছেন সেটি কিন্তু উদ্দীপকের সাথে এখানে কানেক্ট করা হয়েছে। তারপর আমরা যদি এখানে দেখি যে উদ্দীপকের সাথে কানেক্ট করা হয়েছে আগের গয়ের মতোই, তিনি মানে বলা হয়েছে যে আসলে জনাব জাহিন তার ব্যবসার জন্য উপযুক্ত স্থান বেছে নিয়েছেন, মানে যে বিষয়গুলো এখানে আসা দরকার সেগুলো কিন্তু এখানে এসেছে। এবং কানেক্ট করার মাধ্যমে মানে জনাব জাহিনের যে বিষয়গুলো, তিনি একক মালিকানায় পরিচালনা করছেন বা তিনি গ্রাম থেকে এটা নিচ্ছেন, যে গ্রামে নেওয়ার কারণে যে অবস্থানগত সুবিধা আছে, এবং অবস্থানগত সুবিধার কারণে আমি যেটা বললাম যে অবস্থানগত সুবিধার কারণে ক্রেতারা সেখান থেকে নিচ্ছেন বা তার খরচটা উৎপাদন খরচও কম হচ্ছে, এইগুলা কিন্তু এখানে ভালোভাবে লিখতে হবে। আচ্ছা, এরপর আমরা নমুনা সৃজনশীল, আমরা যেহেতু একটি নমুনা সৃজনশীল আলোচনা করলাম, এরপরে যদি দ্বিতীয়টি আসি, এখানে দ্বিতীয়তে বলা হয়েছে নিয়ামত হোসেন 10 বছর ধরে চট্টগ্রাম শহরে কিন্তু একটি মুদির দোকান চালাচ্ছেন। গ্রাহকের সাথে তার সম্পর্ক ভালো, যুক্তিসঙ্গত দামে গ্রাহকের রুচি অনুযায়ী পণ্য বিক্রি করেন। প্রতিযোগিতার মধ্যেও তার গ্রাহক বেড়েছে, এখন তিনি বড় আকারের দোকান দেওয়ার কথা ভাবছেন, এই জন্য অধিক টাকার প্রয়োজন। বন্ধু রহিম তার ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতে চান, ব্যাংকও ঋণ দিতে রাজি। আচ্ছা, এখানে প্রশ্ন করা হয়েছে এক মালিকানা ব্যবসায় মালিকের দায় কেমন। শুরুতেই বলেছি মালিক যেহেতু একা, তার দায় কিন্তু অসীম। দায় কি? দায় হচ্ছে অসীম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, দায় অসীম। তারপরে খতে বলা হয়েছে এক মালিকানা ব্যবসা অধিক জনপ্রিয় কেন। কেন জনপ্রিয়? এক মালিকানা ব্যবসা সম্পর্কে বলা হয়েছে যে ব্যবসা পৃথিবীতে এ ধরনের ব্যবসার সংখ্যাই সর্বাধিক এবং অধিক জনপ্রিয়। এর বড় কারণ হলো স্বল্প মূলধন দিয়ে শহরের প্রাণকেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ব্যবসায় পরিচালনা করা যায়, মানে অল্প মূলধন কিন্তু ব্যবসায় কিন্তু যে কোনো জায়গায় পরিচালনা করা যায়। তারপরে কিন্তু যে প্রশাসনিক জটিলতা এগুলো কম, খুব সহজে মূলধন সরবরাহ করতে পারলেই স্বল্প মূলধনে কিন্তু এক মালিকানা ব্যবসায় শুরু করা যায়। এজন্য কিন্তু এক মালিকানা ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণগুলোই কিন্তু এখানে বলা হয়েছে। এটি ছোট হতে পারে কিন্তু এটি কিন্তু এর প্রভাব এবং এটি যে জনপ্রিয় এটা কিন্তু উদ্যোক্তাদের মধ্যে এই কারণেই। আচ্ছা, এরপরে আমরা যদি গ নাম্বারে যাই প্রিভিয়াসে, যে উদ্দীপকে নিয়ামত হোসেনের কর্মকাণ্ডে এক মালিকানা ব্যবসার কোন সুবিধাটি ফুটে উঠেছে। নিয়ামত হোসেন চট্টগ্রাম শহরে একটি মুদির দোকান চালাচ্ছেন, এর সাথে তার সম্পর্ক ভালো, গ্রাহকদের সাথে সম্পর্ক ভালো, যুক্তিসঙ্গত দামে তিনি রুচি অনুযায়ী পণ্য বিক্রি করেন। এখন আমরা যদি অ্যান্সারের দিকে দেখি যে উদ্দীপকে নিয়ামত হোসেনের কর্মকাণ্ডে এক মালিকানা ব্যবসার প্রত্যক্ষ সম্পর্ক, আমরা কিন্তু ক্লাসের শুরুতেই বলেছি একক মালিকের একটি বৈশিষ্ট্য হবে তিনি কিন্তু তার গ্রাহকদের সাথে কিন্তু তার প্রত্যক্ষ সম্পর্ক থাকবে। এখানেও ঠিক তেমনই জনাব নিয়ামত হোসেন গ্রাহকদের সাথে তার সম্পর্ক ভালো। সম্পর্ক কিভাবে ভালো হয়? প্রত্যক্ষ সম্পর্ক থাকলে, সরাসরি লেনদেন থাকলে, যোগাযোগ থাকলে তো প্রত্যক্ষ যোগাযোগ তো থাকে, এই কারণেই কিন্তু প্রত্যক্ষ যোগাযোগের সুবিধাটি কিন্তু এখানে ফুটে উঠেছে। তো প্রত্যক্ষ সম্পর্ক বলতে মালিকের সাথে কর্মচারী, জনগণের কর্মচারী বা গ্রাহকদের সরাসরি সম্পর্ককে বোঝায়। মালিক প্রতিষ্ঠানে বসে নিজেই কিন্তু ব্যবসা চালানোর জন্য গ্রাহকদের সাথে প্রত্যক্ষ সম্পর্ক রাখেন, মানে এটা আমরা তো মাত্রই বললাম যে ডিসকাস করলাম বিস্তারিত। তো এরপরেও গ্রাহক মালিকের সহচর্য অবস্থার লেনদেন সমর্থ হয়, মানে এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এবং উদ্দীপকের বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের যে বিষয়টি এটি কানেক্ট করা হয়েছে এবং জনাব নিয়ামত কি করেছেন পাঠ্য বইতে থেকে আমরা যেটা বলেছি সেটা কিন্তু এখানে কানেক্ট করা হয়েছে। এভাবে যদি তোমরা লিখো তাহলে কিন্তু খুব ভালোভাবে অ্যান্সার করা যাবে। এরপর আমরা যদি দেখি ঘ নাম্বারে আছে বড় দোকান দেওয়ার ক্ষেত্রে নিয়ামত হোসেনের করণীয় সম্পর্কে তোমার অভিমত উদ্দীপকের আলোকে
তুলে ধরো, আচ্ছা ব্যাখ্যা করতে বা তুলে ধরতে বলেছে। উদ্দীপকে কি বলেছে? বড় দোকান করতে নিয়ামত হোসেনকে অর্থ সংস্থান করতে হবে। করণীয় বলেছে, এখানে কি বলেছে, কি চেয়েছে? এখানে চেয়েছে যে করণীয়। করণীয় কি? তিনি ব্যবসা সম্প্রসারণ করতে চান, তার মানে তার হচ্ছে নিয়ামত হোসেনের অর্থ সংস্থান করতে হবে। কি করতে হবে? অর্থ সংস্থান করতে হবে। মানে অর্থাৎ ব্যবসা সম্প্রসারণের জন্য কিন্তু অর্থ সংস্থান খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কিন্তু অর্থ সংস্থান করতে হবে। আচ্ছা, এরপর প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে কাম্য পরিমাণ মূলধন, উপযুক্ত উৎস বা উৎসসমূহ থেকে সংগ্রহ, কাজে লাগানো প্রক্রিয়াকে অর্থ সংস্থান বলে। অর্থ সংস্থান যে করতে হবে, অর্থ সংস্থান কি এটা তো তোমাকে বলতে হবে, নাহলে তো বোঝানো সম্ভব হবে না। তো অর্থ সংস্থান সম্পর্কে বলতে হবে। বিনা পুঁজিতে ব্যবসায় হয় না। এই প্রাপ্ত বাক্য সকল সমাজে প্রচলিত, তাই সুবিধাজনক উৎস থেকে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংস্থান করার প্রয়োজন পড়ে। অর্থাৎ ব্যবসা সম্প্রসারণের জন্য সুবিধা মতো অর্থ সংস্থানও কিন্তু করতে হয়। এবং অর্থ সংস্থান কিভাবে করতে হয় এটি কিন্তু বলা হয়েছে উদ্দীপকে নিয়ামত হোসেনের গ্রাহক বাড়ছে, এই জন্য কিন্তু তাকে কিন্তু তার বন্ধু রহিম এবং ব্যাংক কিন্তু তাকে অর্থ সংস্থান করতে আগ্রহ প্রকাশ করেছেন। তো এখানে আমরা যদি দেখি যে ব্যবসার অর্থ সংস্থানের বিভিন্ন বিকল্প উৎস রয়েছে, গ্রাহকের তার প্রয়োজন বুঝে সুবিধাজনক উৎস থেকে। কারণ তোমরা যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ো, তো বুঝোই যে একটি ব্যয় আছে, অর্থ সংস্থানের একটি ব্যয় আছে। কোন কোথা থেকে অর্থ সংস্থান করলে কোন ব্যয়টি কেমন হবে, কম হবে বা বেশি হবে, এটি কিন্তু বোঝা যায়। তো অর্থ সংস্থানে কিন্তু বিষয়টা আছে যে সুবিধাজনক এই কারণে যে ব্যয় কোথায় বেশি কোথায় কম এটি বোঝা যায়, অন্যথায় অর্থ সংস্থানের সমস্যা হয় বা এ সংক্রান্ত ব্যয় বাড়ে। বন্ধু ব্যবসা, এই যে ব্যয়ের কথা যেটি আমি তোমাদেরকে বললাম যে ব্যয় বাড়ে, বন্ধু ব্যবসা অর্থ বিনিয়োগ করতে চায়, ব্যক্তিক পুঁজি গ্রহণ করলে তার অনেক সমস্যা রয়েছে। বরং মানে ব্যক্তিগত পুঁজি থাকলে আসলে এক্ষেত্রে আসলে যেহেতু আনুষ্ঠানিকতা কম, তো এক্ষেত্রে কিন্তু ওই পুঁজি দেখা গেল আগেই ফিরিয়ে দেওয়া লাগলো বা বিভিন্ন ধরনের বিষয় থাকতে পারে। কিন্তু ব্যাংকের সাথে যদি তুমি ব্যবসায়িক কাজ পরিচালনা করবা, ঋণ না, এটি কিন্তু একটা আনুষ্ঠানিকতা, এবং আনুষ্ঠানিকতার বাইরে কিন্তু এইটি যায় না, অর্থাৎ ব্রিচ অফ কন্ট্রাক্ট কিন্তু মানে হয় না। তো এই জন্য কিন্তু বুঝে শুনে তিনি যদি ব্যাংকের সাথে ঋণ নিয়ে চলতে পারলে উদ্দীপকের বিবেচনায় তা লাভজনক হবে। উদ্দীপকে বলেছে নিয়ামত হোসেনের কর্মকাণ্ড এক মালিকানা ব্যবসার। আচ্ছা, ঘতে বড় দোকান দেওয়ার ক্ষেত্রে নিয়ামত হোসেন করণীয়, মানে করণীয় চেয়েছে। করণীয় তো তাকে উদ্দীপকে এর আগে বলাই হয়েছে যে মানে তাকে কিন্তু ঋণ দিতে তার বন্ধুও রাজি, মানে অর্থাৎ পুঁজি বিনিয়োগ করতে কিন্তু বন্ধুও রাজি আছেন, আবার ব্যাংক ঋণ দিতে রাজি আছেন। তো এখানে কিন্তু ব্যাংকই লাভজনক, কারণ সুদের হার নির্দিষ্ট থাকে এবং ঋণ দিতে সময় বেঁধে দেওয়া হয়, ওই অনুযায়ী কিন্তু তার কার্যক্রম পরিচালনা করতে পারেন। অর্থাৎ কিন্তু বন্ধু বা এই পরিজন থেকে নিলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা এখানে তৈরি হতে পারে। তো এই কারণে করণীয় হচ্ছে ব্যাংক থেকে ঋণ নেওয়া। এবং লাস্টে কিন্তু এটি কিন্তু খুব স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে ব্যাংকের সাথে সম্পর্ক গড়ে বুঝে শুনে ঋণ নিয়ে চলতে পারলেই তার ভালো। অর্থাৎ শুরুতে আমি আগের ক্লাসেও বলেছি যে জ্ঞানমূলক যে কথাটি বলবো, এবং লাস্টে এই কথাটা কিন্তু আবার উল্লেখ করে কানেক্ট করে দিতে হবে। তো আমরা এখন সৃজনশীল নিয়ে কথা বললাম, এরপরে আমরা এমসিকিউ সাজিয়েছি। বোর্ড পরীক্ষার বিভিন্ন ধরনের বোর্ডে বিভিন্ন ধরনের কোশ্চেন আসছে, তার নমুনা কিছু এমসিকিউ তোমাদের প্রত্যেক ক্লাসের মতোই আমরা এখানে এনেছি। তো এখানে আমরা এমসিকিউ যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে এখন তোমাদের সামনে সমাধান করব। সমাধানে আসবে হচ্ছে বাংলাদেশে কোন ধরনের ব্যবসায়ী সংগঠনের সংখ্যা সবচেয়ে বেশি। গ্রাম, জনপদ, শহর, বন্দর, নগর সব জায়গা থেকে কিন্তু ওই এক মালিকানা ব্যবসায়ী কিন্তু সবচেয়ে বেশি, যেটা আমরা বুঝছি। বোঝার বাইরেও কিন্তু আমরা এটি দেখেছি। তো আমরা এখানে অ্যান্সার হবে হচ্ছে এক মালিকানা ব্যবসায়, এক মালিকানা ব্যবসায়। আচ্ছা, এরপর নিচের কোন ব্যবসায়ীকে জগতের মুরব্বী বলা হয়? যেহেতু প্রাথমিকভাবেই ব্যবসার শুরু থেকেই এক মালিকানা ব্যবসায় গঠিত হয়ে আসছে, তো এক মালিকানা ব্যবসায়ীকে কিন্তু অবশ্যই জগতের গুরু বলা হবে। আমরা যদি একটু ভিন্ন আঙ্গিকে যদি এটি ডিজাইন করি, তো এক মালিকানা ব্যবসায়ী কিন্তু জগতের মুরব্বী বলা হয়, কারণ সমবায়, অংশীদারি, কোম্পানি এগুলা কিন্তু বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা দূর করার জন্য এসেছে, কিন্তু প্রাথমিকভাবে কিন্তু এক মালিকানা ব্যবসায়ী জগতের মুরব্বী বলা হয়। আচ্ছা, পৌর এলাকায় ট্রেড লাইসেন্স কে দেয়? এখানে কিন্তু তোমাকে বলেই দিয়েছে যে পৌর এলাকায় ট্রেড লাইসেন্স দেয়। পৌর এলাকায় ট্রেড লাইসেন্স দেয় হচ্ছে কে দেয়? জেলা প্রশাসক দেয়। জেলা প্রশাসক তো পৌরের দায়িত্বশীল না, জেলা প্রশাসক তো জেলার দায়িত্বশীল। সিটি মেয়র না, সিটি মেয়র তো সিটি কর্পোরেশনের বিষয়, সিটি মেয়র না। আচ্ছা, উপজেলা চেয়ারম্যান তো পৌরের বিষয় না, তাহলে কি সহজ বিষয়? পৌর প্রশাসন কিন্তু এখানে ট্রেড লাইসেন্স দিয়ে থাকে। এটি কিন্তু অনেক পরীক্ষায় এসেছে, তো এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ আসতে পারে। এরপর কোন ব্যবসা মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য? কোন ব্যবসায় মালিক যে এক মালিক
তিনি ব্যবসা করছেন, তিনি ব্যবস্থাপনা করছেন। তো এইটি কিন্তু ভাই তোমার সহজ খুবই অ্যান্সার, এক মালিকানা ব্যবসা। যেহেতু এটি আসলে এরকম না বিষয়টা যে আমরা এক মালিকানা নিয়ে কথা বলছি বলে এমসিকিউ গুলো অ্যান্সার সবগুলো এক মালিকানা হবে, এরকম না বিষয়টা, তুমি এভাবে নিও না। কিন্তু পরীক্ষায় কিন্তু এগুলো মিক্স আকারে আসবে, সেক্ষেত্রে কিন্তু খুব বুঝে শুনে অ্যান্সার করতে হবে। তারপর আচ্ছা, আমরা যদি এখানে দেখি যে প্রাইভেট কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি যেগুলো আছে, এগুলো কিন্তু যৌথ মূলধনী কারবারের অংশ, এগুলো কিন্তু এক মালিকানা নেই, এগুলো কিন্তু ব্যবস্থাপনা আলাদা, মালিকানাও আলাদা। তারপর সমবায় সমিতির বিষয়টাও অন্যরকম। আচ্ছা, এরপর আমরা যদি এমসিকিউ সমস্যা 5-এ যাই, ভোক্তার সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে কোন সংগঠনে? আমরা কিন্তু বেশ অনেকবার 3 থেকে 4 বার আমরা কিন্তু বলেছি যে এক মালিকানা ব্যবসায় কিন্তু সরাসরি ভোক্তার সাথে সম্পর্ক গড়ে ওঠে। আমরা তো এখানে এটা নিয়ে কথা বলেছি। তারপরে আমরা যদি দেখি, আমরা কিন্তু সৃজনশীলেও কিন্তু অ্যান্সার করে আসছে নিয়ামত হোসেন, তিনি কিন্তু গ্রাহকের সাথে কিন্তু তার সম্পর্ক ভালো, এটা কিন্তু প্রত্যক্ষ সম্পর্ক। ঠিক সেভাবে এমসিকিউ সমস্যা 5-এ ভোক্তার সাথে প্রত্যক্ষ সম্পর্ক কিন্তু গড়ে ওঠে এক মালিকানা অংশীদারিত্বে, কিন্তু মালিকানার সাথে অনেক সময় ব্যবস্থাপনা ভিন্নতা থাকে, যৌথ মূলধনী রাষ্ট্রীয় সেম, সব ক্ষেত্রে কিন্তু সেম অবস্থা থাকে। এরপরে যদি এমসিকিউ সমস্যা 6-এর কথা দেখি, যে কোন ব্যবসায় আয়কর মূলত মালিককে পরিশোধ করতে হয়? যেহেতু দায় তিনি নিচ্ছেন, ঋণও তিনিই নিচ্ছেন, মানে তার নামে ঋণ আসছে, এক্ষেত্রে যে আয়টাও হবে সেটিও কিন্তু আয়কর হিসাবে ওই এক মালিকানার মালিককে দিতে হবে। তো এক মালিকানার মালিককে দিতে হবে। আচ্ছা, এখানে প্রশ্ন কিন্তু একটু অন্যভাবে আসতে পারে। প্রশ্ন কিভাবে আসতে পারে? দেখা গেল ছোট্ট একটা উদ্দীপক দিল, উদ্দীপকে যদি ধরি জনাব আনাস, তিনি হচ্ছে এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠা করেন, এখান থেকে তার বছরে 4 লক্ষ টাকা ইনকাম হয়, 4 লক্ষ টাকা আয় হয়। এই আয়ের উপর ট্যাক্স কার দিতে হবে। উল্লেখ্য তার ব্যবসায় একজন ম্যানেজার আছেন। তো আমরা কিন্তু এর আগেও দেখলাম যে মালিকানা ব্যবস্থাপনা কিন্তু এক মালিকানা ব্যবসায় অবিচ্ছেদ্য, মানে মালিক আর ব্যবস্থাপনা কিন্তু এক থাকবে। ঠিক আনাসও তো একাই ব্যবসা করছেন। তো এখানে কিন্তু যেহেতু আনাস একাই ব্যবসা করছেন, তো ওই বিষয়টা যদি আইডেন্টিফাই করতে পারো, তাহলে অবশ্যই কিন্তু অ্যান্সার হবে এক মালিকানা ব্যবসায় মালিককে অর্থাৎ জনাব আনাসকে এই আয়করটি পরিশোধ করতে হবে। তো এখানে প্রশ্নে আসলে বলা হয়েছে কোন ব্যবসায় আয়কর মূলত মালিককে পরিশোধ করতে হয়, তো মালিককে পরিশোধ করতে হয় এক মালিকানা ব্যবসায়। আচ্ছা, এরপরে এক মালিকানা ব্যবসায় ব্যক্তিগত উদ্যোগ কে নেয় বা এক মালিকানা ব্যবসায় উদ্যোক্তা কে হয়? যদি আমরা এটির বাইরেও যদি আমরা একটু দেখি, ব্যক্তিগত উদ্যোগ কে নেয় জায়গায় যদি আমরা দেখি যে ব্যবসায় উদ্যোগ কে নেয়? সরকার নেয়। সরকারের জন্য তো রাষ্ট্রীয় ব্যবসায় আছেই, তাই না? ব্যবস্থাপক নেয়, মানে প্রতিষ্ঠানগুলোতে আছে, কিন্তু ব্যবস্থাপকের সাথে তো মালিকানার সম্পর্ক নেই, ঠিক আছে? অবলেখক নেয়, অবলেখকের বিষয় তো শেয়ারের সাথে জড়িত, তোমরা অ্যাকাউন্টিং এ পড়ছো, ফাইন্যান্সে কিছু কিছু ক্ষেত্রে আছে। তো কে নেয়? উদ্যোক্তা নেয়। মালিকানা ব্যবসায় কিন্তু সরাসরি উদ্যোক্তাই তিনি কিন্তু উদ্যোগ নিয়ে থাকেন। তো এক মালিকানা ব্যবসায় ব্যক্তিগত উদ্যোগ কে নেয়? এটা হচ্ছে উদ্যোক্তা নেয়। এরপরে আমরা যদি যাই, এক মালিকানা ব্যবসায় ঝুঁকি বহনকারীকে, মুনাফা বহনকারীও মালিক, ঝুঁকি বহনকারীও কিন্তু মালিক। তো এখানে সরাসরি অ্যান্সার আছে মালিক। কোনো মহাজন না, ব্যাংক না, অংশীদার না, কেউ যদি ঋণ দেয় ঝুঁকি বহনকারী সেও নয়। কে ঝুঁকি বহনকারী? মালিক। আচ্ছা, তো এখানে এমসিকিউ 9-তে বলা হচ্ছে ব্যবসা আরম্ভ করার জন্য মালিককে কোন সংগঠন থেকে, দুঃখিত, ব্যবসা আরম্ভ করার জন্য এক মালিকানা সংগঠনকে কোন ধরনের দলিল সংগ্রহ করতে হয়? দলিলের কথা কিন্তু বারবার বলেছি, এটি হচ্ছে ট্রেড লাইসেন্স এবং অন্যগুলো কেন না সেগুলো সম্পর্কে একটু আমি বলি। নিবন্ধনপত্র কিন্তু আসলে এক মালিকানার সাথে না, এটি থাকলেও এটি যৌথ মূলধনী কারবারের সাথে যুক্ত। কার্যারম্ভ অনুমতিপত্র সেম। জমির দলিল তো একটা আলাদা বিষয়, এটার সাথে ব্যবসার আসলে সম্পর্ক খুবই কম, এক মালিকানার সাথে তো কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তারপর আমরা যদি দেখি যে এমসিকিউ সমস্যা 10-এ যে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য কোনটি? সসীম দায়? না, সসীম দায় নয়। আচ্ছা, চিরন্তন অস্তিত্ব? চিরন্তন অস্তিত্ব হচ্ছে যৌথ মূলধনী কারবার যেটি আছে, যৌথ মূলধনী কোম্পানি সংগঠন, সেটা। কৃত্রিম ব্যক্তিসত্তা, এটিও কিন্তু ওই যে আমরা যৌথ মূলধনীতে আমরা পড়েছি। আমরা যদি একটু প্রিভিয়াসে যাই, যদি আমরা দেখি যৌথ মূলধনী যেটা পড়েছি যে আইন সৃষ্ট, কৃত্রিম ব্যক্তিসত্তা এবং চিরন্তন অস্তিত্ব, তার মানে ওইখানে যে এমসিকিউতে গিয়ে কিন্তু আমরা দেখলাম যে এই বাকিগুলা কিন্তু যৌথ মূলধনী কারবারের সাথে জড়িত থাকলেও ট্রেড লাইসেন্স কিন্তু এক মালিকানা ব্যবসায় প্রয়োজন হয়। তো এরপর আমরা যদি দেখি যে নিচের কোনটি, আচ্ছা,
তাহলে উত্তর, আচ্ছা এখানে ট্রেড লাইসেন্সের কথা বলা হয়েছে। আমরা বৈশিষ্ট্য নিয়ে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছিলাম। তো এখানে হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তা, অসীম দায়, চিরন্তন অস্তিত্ব, এগুলো কিন্তু আলাদা। তো অ্যান্সার হচ্ছে অসীম দায়। অ্যান্সার কি? অসীম দায়। এরপর আমরা দেখছি যে নিচের কোনটি এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য নয়। তো আমরা কিন্তু বৈশিষ্ট্য পড়ছি, বৈশিষ্ট্য খুব ভালোভাবে পড়লে কোনটি বৈশিষ্ট্য নয় এটি কিন্তু খুব ভালোভাবে জানা যাবে। আচ্ছা, তো দেখি যে এক মালিকানা ব্যবসায় বৈশিষ্ট্য নয় কোনটি। নিবন্ধন কিন্তু এক মালিকানা ব্যবসায় বাধ্যতামূলক না। আইনগত কিন্তু কোনো জটিলতা নাই, কাগজপত্র কিন্তু সবই মানে কম কাগজপত্র দিয়ে কাজ হয়, আইনগত জটিলতা নাই। একক মালিকানা ঠিক আছে। অংশীদার যেটি আছে, অংশীদার কিন্তু ভাই এক মালিকানা ব্যবসা অন্তর্ভুক্ত না। এটি কিন্তু খুবই সহজ অ্যান্সার, তোমরা ইন্টারমিডিয়েটের ছাত্র, এটি কিন্তু তোমরা খুব সহজেই এটি অ্যান্সার করতে পারো, এটা বোঝানোর কিছু না। আচ্ছা, এক মালিকানা ব্যবসার অর্থের যোগানদাতাকে সরকার, মালিক, ব্যাংক না বন্ধু বান্ধব? মালিক নিজে, মালিক একা এক মালিকানা ব্যবসার যে অর্থের যোগানদাতা কিন্তু মালিক। আচ্ছা, আমরা একটু যদি দেখি, মালিক হচ্ছে যোগানদাতা, কিন্তু এখানে আমরা কিন্তু এর আগে একটি সৃজনশীল পড়লাম যে ওখানে কিন্তু বন্ধু এবং ব্যাংক কিন্তু ঋণ দিতে চেয়েছিল। ঋণ আর ঋণের সম্পর্ক, ঋণ মালিককেই দিবে, মালিক সেটা ব্যবসা সংগঠনে দিবে, অর্থাৎ এখানে কিন্তু সরাসরি মালিকই জড়িত অর্থের যোগানদাতা হিসাবে। এরপর একটি উদ্দীপক আকারে আসছে, জনাব তাহমিদ ও তানজিব দুই বন্ধু মিলে সাইবার ক্যাফে ব্যবসা শুরু করলেন। সেবার মান ভালো হয়, তাদের ব্যবসার বেশ সুনাম ছিল, কিন্তু মুনাফা বন্টন নিয়ে মনোমালিন্য দেখা দিলে জনাব তানজিম তাহমিদকে ছেড়ে দিয়ে বিদেশে চলে গেলেন। বর্তমানে তাহমিদের ব্যবসাটি কোন ধরনের? আমরা কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা সম্পর্কে একটু আগে আলোচনা করেছি। তো আমরা দেখছি যে এখানে কিন্তু দুইজন মালিক ছিল, তার মানে দুইজন মালিক থাকলে কিন্তু এক মালিকানা হবে না, তাহলে এক মালিকানা কিন্তু হবে না। আচ্ছা, সমবায়, এখানে কিন্তু আসলে যে নির্দিষ্ট স্বার্থ, সেই স্বার্থের কথাও কিন্তু বলা হয়নি, কল্যাণের কথা বলা হয়নি, এই জন্য কিন্তু সমবায়ও নয়। যৌথ মূলধনী কারবার কিন্তু অনেক বড় হয়, শেয়ারের মাধ্যমে এখানে কার্যক্রম পরিচালিত হয়, সেজন্য যৌথ মূলধনীও কিন্তু না। তাহলে কি? অংশীদারি, একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিন্তু ব্যবসা পরিচালনা করেন, তাহলে অ্যান্সার হবে হচ্ছে অংশীদারি ব্যবসায়। অ্যান্সার কি? অংশীদারি ব্যবসায়। তাহলে উত্তর আমরা পেলাম। এরপরে এমসিকিউ 14তে কি কারণে এক মালিকানা ব্যবসায়ের বিরুদ্ধে মামলা করা যায় না? আইনগত শর্তার এখানে অভাব আছে। কি আছে? আইনগত শর্তার অভাব এখানে আছে। একক মালিকানা না, অসীম দায় না, ক্ষুদ্রায়তন না, এগুলো কিন্তু ব্যবসার বৈশিষ্ট্য, কিন্তু আইনগত সত্তার অভাবের কারণে কিন্তু এক মালিকানা ব্যবসায়ের বিরুদ্ধে মানে ব্যবসার নামে কিন্তু মামলা করা যায় না, করলে সেটা মালিকের বিষয়, মালিকের সাথে। আচ্ছা, এরপর এমসিকিউ 15তে হচ্ছে এক মালিকানা ব্যবসায় ব্যয় সংকোচন সহজ হওয়ার কারণ কি? মালিক কি ডিসিশন নেবে? মালিক যদি ব্যয় সংকোচন করতে চায়, মালিক কি করে ফেলতে পারবে, এই কারণেই এটি সহজ। অন্য ব্যবসাগুলোতে ম্যানেজারিয়াল প্রসেস আছে, ব্যবস্থাপনার একটি পর্ষদ আছে, তারপরে শেয়ার হোল্ডারদের পর্ষদ, বিভিন্ন কিছু কিন্তু চিন্তা ভাবনা করে করতে হয়। এক মালিকানা ব্যবসা যেহেতু স্বাধীন এবং মালিকের সকল কিছু ক্ষমতা আছে, এই জন্য মালিকের তত্ত্বাবধানে কিন্তু হয়। এখানে কি বলা হয়েছে? এক মালিকানা ব্যবসায় ব্যয় সংকোচন সহজ হওয়ার কারণ মালিকের সরাসরি তত্ত্বাবধান, সহজ হিসাব রক্ষণ, ঠিক আছে, সহজ হিসাব রক্ষণ ঠিক আছে, কিন্তু এখানে মালিক সরাসরি তত্ত্বাবধান না করলে এটি হয় না। অধিক মুনাফা না, মালিকের একাগ্রতা থাকবেই, কিন্তু সরাসরি তত্ত্বাবধান এখানে সবচেয়ে বেশি কারেক্ট অ্যান্সার। এরপর আমরা যদি দেখি যে কোন ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উত্তম? হাউজিং কিন্তু অনেক বড় প্রজেক্ট, এখানে কিন্তু আসলে এক মালিকানা না, অংশীদারিও না, যৌথ মূলধনী কারবার পর্যন্ত হাউজিং চলে যায়। হাসপাতালও অনেক বড় প্রজেক্ট, হাসপাতালগুলোতে এটিও এখন বর্তমানে অংশীদারি ব্যবসাও হচ্ছে না, যৌথ মূলধনী কারবার পর্যন্ত চলে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে থাকলেও এটি কিন্তু অ্যান্সার হিসাবে আসবে না। আমদানি রপ্তানি বাণিজ্য যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে অনেক বড় হয়ে যাচ্ছে, মালিকের অনেক আধিক্য এখানে দেখা যাচ্ছে। সহজ উত্তর, জুসব একা চাইলেই কেউ একজন এই ব্যবসা পরিচালনা করতে পারেন, এবং ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা এটি উত্তম। বাকিগুলো উত্তম না কেন? বাকিগুলো উত্তম না কারণ হচ্ছে, বাকিগুলো উত্তম না হওয়ার কারণ এইগুলা কিন্তু বড় ব্যবসায় এবং মালিক কিন্তু এখানে বেশি, বড় ব্যবসায় মালিক কিন্তু এখানে বেশি। এরপর আমরা যদি দেখি দায়িত্বের দিক থেকে কোন ব্যবসা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? অসীম দায় তো এক মালিকানা ব্যবসায়ী, এই জন্য দায়িত্বর দিক থেকে কিন্তু এক মালিকানা ব্যবসায় দায়ের কারণে ঋণ নিলে বা মুনাফা অর্জন না করতে পারলেও ঋণ তো পরিশোধ করা লাগবে। আমি যে টাকা দিয়ে পণ্য কিনেছি, ওই টাকাটা, ওই সম্পদটা তো ক্ষতি হলো। তো এখানে কিন্তু সবচেয়ে বেশি বোঝা যাচ্ছে যে এক মালিকানা
এক মালিকানা ব্যবসায়ী সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সমবায় কেননা সবার পার্টিসিপেশন থাকে, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মালিক থাকে, যৌথ মূলধনী কারবার, যেহেতু হিন্দু পরিবারের ব্যবসা এটা তো পৈতৃক সূত্রে পায় বা অনেকগুলো সন্তানেরা থাকে, তারাই কিন্তু কম্পেনসেট করতে পারে। তো এক মালিকানা ব্যবসা ওই অসীম দায়ের কারণে কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আচ্ছা, কেন ঝুঁকিপূর্ণ এটা কারণ হিসেবে যদি বলি, কারণ হচ্ছে অসীম দায়, ওই অসীম দায়ের কারণে মানে সীমাহীন যে দায়টা আছে এটা কিন্তু খুবই বেশি ঝুঁকিপূর্ণ হিসাবে দাঁড়ায়। এবারে MCQ 18-তে বলা আছে এক মালিকানা ব্যবসায় সর্বপ্রথম কোথায় শুরু হয়, এটি হচ্ছে ইংল্যান্ডে শুরু হয়। কিন্তু যেহেতু এটি মানে শুরু হয় মানে আনুষ্ঠানিকতা যদি চিন্তা করা হয় সেক্ষেত্রে ইংল্যান্ডের কথা বলা হয়। আচ্ছা, দায়িত্বের দিক থেকে কোন ব্যবসায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, ওই আমরা যেটা আগেই বললাম। আচ্ছা, এটা হচ্ছে একবার বেশি এসেছে, যেটি এক মালিকানা ব্যবসায়ী হবে। আচ্ছা, এক মালিকানা ব্যবসা। এরপর হচ্ছে কোনটি এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য নয়, এটি আগেও একটা প্রশ্ন এসেছে, এটাও যদি দেখি। বৈশিষ্ট্য নয় হচ্ছে ঝুঁকির আধিক্য। এখানে ঝুঁকির আধিক্যের কথা যদি আমরা দেখি, এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য ঝুঁকির আধিক্য, ব্যক্তি সামর্থ্য, দ্রুত সিদ্ধান্ত, কর্তৃত্ব, নিয়ন্ত্রণ। আমরা যদি দেখি যে কোনটি বৈশিষ্ট্য নয়, যদি আমরা এখানে দেখি, এখানে ঝুঁকির যে আধিক্য বৈশিষ্ট্য নয় যেটি যদি আমরা দেখি। আচ্ছা, ঝুঁকি তো আসলে নির্ধারিত, এক মালিকানা ব্যবসার পরিসর যেহেতু ছোট, ঝুঁকিও আসলে যে অত্যাধিক তাও নয়। তাহলে ঝুঁকি কিন্তু একটা নির্দিষ্ট পরিসর পর্যন্তই থাকে। কারণ 100 টাকার পণ্য কিনলে 100 টাকায় ঝুঁকি, এর ভিতরে তো 1000 টাকার ঝুঁকি সে হয় না। তো এখানে আসলে এটির উত্তর হচ্ছে ঝুঁকির আধিক্য। বাদ বাকি ব্যক্তি সামর্থ্য, দ্রুত সিদ্ধান্ত, এগুলা কর্তৃত্ব, নিয়ন্ত্রণ সবই কিন্তু একক মালিকের আন্ডারে থাকে। এরপরে আমরা যদি দেখি যে এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কি কারণ, এটি জীবিকা অর্জনের সহজ উপায়, এটি তো আমরা জানি। স্বল্প পুঁজিতে ব্যবসা গড়ে তোলা যায়, দ্রুত ধনী হওয়া যায়। আসলে দ্রুত ধনী হওয়া যায় বিষয়টা এক মালিকানা ক্ষেত্রে এরকম না যে ভ্রাম্যমাণ ব্যবসা করে যে ছোট ছোট দোকান চালায় তারা তো দ্রুত ধনী হতে পারে না, এটা পর্যায়ে আছে। বাট এটি হচ্ছে বৃহদায়তন ব্যবসায় প্রবেশদ্বার। দ্রুত ধনী হওয়া যায় না, বাট দ্রুত ধনী হওয়ার প্রবেশদ্বার বলা যায়। সেজন্য আমরা এই অ্যান্সারটি নিচ্ছি না, আমরা উত্তর হিসাবে নিব যে 1 ও 2। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে এক মালিকানা ব্যবসায় মালিকের সুযোগ থাকে, দক্ষতা প্রদর্শনের সুযোগ থাকে, ব্যয় সংকোচনের সুযোগ থাকে, ব্যয় বৃদ্ধির সুযোগ থাকে, অবশ্যই সুযোগ থাকে। কিন্তু ব্যয় বৃদ্ধি আসলে প্রতিষ্ঠানের কল্যাণ হয় না এবং মালিক তার স্বার্থটি তো দেখে। এই জন্য আসলে এর উত্তরটি হবে হচ্ছে 1 ও 3। 1 ও 3। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে এক মালিকানা ব্যবসায় ব্যর্থতার তুলনায় সাফল্যের সম্ভাবনা বেশি, কারণ গোপনীয়তা রক্ষা, অপচয় হ্রাস, গ্রাহকদের সাথে প্রত্যক্ষ সম্পর্ক, বেশি জনসংযোগের সুযোগ। সবগুলো অ্যান্সার, সবগুলা, কারণ এগুলো কিন্তু সবই কিন্তু সাফল্যের সম্ভাবনার মধ্যে এটি পড়ে। আচ্ছা, আমরা যদি একটু ভালোভাবে এটা করি যে সাফল্যের সম্ভাবনার মধ্যে এটি পড়ে, এটা হচ্ছে 1, 2 ও 3। আচ্ছা, এরপরে এক মালিকানা ব্যবসায় সিদ্ধান্ত নেওয়া সহজ ও দ্রুত হওয়ার কারণ কি? মালিক একজন থাকেন, কারোর উপর নির্ভর করতে হয় না, অন্যের সাথে পরামর্শ করতে হয় না। মালিক একা যে ডিসিশন নেন, এই ডিসিশনটা কিন্তু এখানে মুখ্য এবং এটাই কিন্তু জরুরি এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে। সেহেতু এটার অ্যান্সার এক মালিকানা ব্যবসায় সিদ্ধান্ত মেনে নেওয়া সহজ ও দ্রুত হওয়ার কারণ হচ্ছে সবগুলা 1, 2 ও 3। আচ্ছা, এরপর যদি দেখি যে এক মালিকানা ব্যবসার অসুবিধা কি, সুবিধা তো পড়লাম, বৈশিষ্ট্য জানলাম, বৈশিষ্ট্য নয় জানলাম, অসুবিধা কি? ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা। একটি সামর্থ্য তো আছে, আমি আসলে পূর্বে যে এখানে আসলে অন্যের সাথে পরামর্শ করলাম না বা কারোর উপর নির্ভর করলাম না, কিন্তু আসলে বাস্তবিক অর্থে কিন্তু সেটা সীমাবদ্ধতা তৈরি হয়। অনেকে আছে ইন্টেলিজেন্ট আছে, তারা অভিজ্ঞতা আছে, কিন্তু যাদের অভিজ্ঞতা নাই, যারা নতুন, তাদের জন্য কিন্তু ব্যক্তি সামর্থ্যের একটি সীমাবদ্ধতা আছে। মূলধন সীমিত, অনেক ক্ষেত্রে সীমিত মূলধন, প্রয়োজনীয় পরিমাণ ঋণ পাওয়া যায় না, এই জন্য কিন্তু সীমিত মূলধন একটি অসুবিধা। পৃথক শর্তার অভাব, এটাও কিন্তু একটি অসুবিধা, কারণ পৃথক সত্তা না থাকার কারণে মানে বর্তমানে তো ব্যবসা সম্প্রসারিত হচ্ছে, এটা কিন্তু একটা অসুবিধার সৃষ্টি করেছে। তার উত্তর হচ্ছে 1, 2 ও 3। আচ্ছা, তো আমরা এমসিকিউ নিয়ে কথা বললাম এখানে। আমরা যদি শুরুতেই একবার যাই, কি কি পড়লাম আমরা আজকে, আমরা কিন্তু শুরুতেই আমরা দেখলাম যে এক মালিকানা ব্যবসায় কি বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, আমরা বৈশিষ্ট্য সম্পর্কে কথা বললাম। তারপর আমরা ব্যবসায়িক গুরুত্ব সম্পর্কে জানলাম, উপযুক্ত ক্ষেত্র সম্পর্কে জানলাম, কিছু উদাহরণ আমরা পেলাম। তারপর আমরা কিন্তু টিকে থাকার কি কি কারণ আছে সেগুলো সম্পর্কে জানলাম। তারপরে ব্যবসায় কি কি প্রয়োজন হয় সেগুলো সম্পর্কে জানলাম।
মালিকানা ভিত্তিতে বিভিন্ন ধরনের ব্যবসা এবং ব্যবসাগুলোর যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনেছি, বিস্তারিত কথা বলেছি, কিছু বিষয় নিয়ে কিছু বিষয়ে সংক্ষেপে কথা বলেছি। তো তারপর আমরা কিন্তু এক মালিকানা ব্যবসার যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো নিয়ে কথা বললাম। সীমাবদ্ধতার পর কিন্তু আমরা সৃজনশীল নিয়ে কথা বলেছি, সৃজনশীলের উদ্দীপক নিয়ে কথা বলেছি, ক খ নিয়ে কথা বলেছি। ক খর পরে কিন্তু আমরা উদ্দীপকের সাথে অ্যালাইন করে গ এবং ঘ নিয়ে আলোচনা করেছি। আরও একটি সৃজনশীল নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি, সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে। উদ্দীপক সম্পর্কে কিন্তু আগে বোঝার চেষ্টা করেছি, প্রশ্নগুলো পড়েছি, প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা উত্তরের আগে কিন্তু আবার প্রশ্ন দেওয়া আছে, ক খ দেওয়া আছে, ক খ সম্পর্কে বলেছি, জ্ঞানমূলক অনুধাবনমূলক বোঝার চেষ্টা করেছি। গ এবং ঘ আমরা গ নিয়ে কথা বলেছি, ঘ নিয়ে কথা বলেছি, জ্ঞানমূলক এবং উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের যে অ্যালাইনমেন্ট সেটা কিন্তু আমরা করার চেষ্টা করেছি। এরপর আমরা কিন্তু এমসিকিউ যেগুলো আছে 25টি এমসিকিউ বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে এগুলো নিয়ে কথা বলেছি। এই এমসিকিউগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বইয়ের সাথে অ্যালাইন করা সবগুলাই। এই 25টা এমসিকিউ সম্পর্কে আমরা জেনেছি, বোঝার চেষ্টা করেছি। সর্বোপরি আজকে আমরা এক মালিকানা ব্যবসায় সম্পন্ন করলাম। তো এক মালিকানা ব্যবসায় মূলত একক মালিক দ্বারা প্রতিষ্ঠিত আমরা এটা বোঝার চেষ্টা করেছি এবং সামনে যে বোর্ড পরীক্ষা আসছে এক মালিকানা ব্যবসা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। বিশেষ করে ক এবং খতে কিন্তু এক মালিকানা নিয়ে প্রশ্ন আসে এবং এমসিকিউ 2 থেকে 3টি এমসিকিউ কিন্তু এক মালিকানা ব্যবসায় থেকে আসে। তো এক মালিকানা ব্যবসায় ছোট অধ্যায়, কিন্তু এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি খুব ভালোভাবে পড়লে সামনের এইচএসসি পরীক্ষা এবং যে অ্যাডমিশন টেস্ট আছে তোমাদের সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে। তো তোমাদের জন্য শুভকামনা, সামনের ক্লাসগুলো করার আমন্ত্রণ জানাচ্ছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।